বোনের বিয়ে, বিজনেস আর ট্যুর নিয়ে ব্যস্ত থাকার কারণে গত ৪-৫ মাস যাবৎ ঈশান আর কলেজের মুখ হতে পারেনি। অবশ্য নিজে থেকে ইচ্ছে করেই করেনি এমনটা। অনার্স লাস্ট ইয়ারে কিছুদিন হলো পা রেখেছিল, আর তারপরই মাস পাঁচেক আর এমুখ হয়নি। অবশ্য মিড টার্ম পরীক্ষাটা অনলাইনে দেওয়া হয়েছে। তেমন কোনো ফলাফল না আসলেও এতে বাসা থেকে কোনো প্রকার প্রেশার ক্রিয়েট করেনি। ছেলেটা বাহিরে বাহিরে ঘুরে বেড়াতে ভালোবাসে, সেজন্যই আব্বু আম্মু ওকে আর তেমন করে পড়ালেখার বিষয়ে চাপ দেয়নি। আর বাসা থেকে সবাই জানে ঈশান ঠিক পড়ালেখার বিষয়ে কতটুকু সিরিয়াস। শেষ 2টা মাস ঠিকমতো পড়ালেখা করলেই ছেলেটা কলেজে টপ করার ক্ষমতা রাখে। ছেলে সেজন্যই আর আব্বু আম্মু এসব নিয়ে কোনো প্রকার মাথা ঘামায়নি। তাছাড়া স্কুল লাইফ থেকে নিয়ে শুরু করে এ অবধি কলেজে এমন কোনো ক্লাস নেই যেটা টপ করেনি। সেজন্যই বোধহয় আব্বু আম্মু আর বন্ধুরা বলে রাখে কলেজের টপ পজিশনটা ঈশানের জন্যই তোলা থাকে। তেমনটাই ঈশান ভাবে না, তবে মনে হয় মাঝে মধ্যে কেউ একজন এসে হয়তো ওর সাথে টক্কর দিলে পড়ালেখাটা আরেকটু জমিয়ে করা হতো। বন্ধুদের সাথে আড্ডা দেওয়া হয় না অনেক দিন। গত সপ্তাহে বাসায় ফিরেছে। বোনের বিয়ের পর দুলাভাই তাকে নিয়ে লন্ডন চলে গেছে। সেখানেই বোনটা এখন পার্মানেন্ট হয়ে গিয়েছে। ঈশানও সেখানে গিয়েই বিজনেসের কাজে কিছুদিন ওরই বাসাতে ছিল। আসার সময় বোনটা অনেক কান্নাকাটি করে বলেছিল আরও কয়েকটা দিন থেকে আসতে। ঈশান পড়ালেখার দোহাই দিয়ে আর আব্বু আম্মুর একটা আছে বলে কলিজার টুকরো বোনটাকে রেখে আসতে হয়েছে। বোনটাও ভাইকে ছাড়তেই চায় না, ভাইয়ের বিষয়ে একদম সেন্সিটিভ। ঈশান বোন আর দুলা ভাইয়ের সাথে লন্ডনে গিয়েছিল। সব মিলিয়ে আব্বুর ওর উপর প্রেশারটা এবার একটু বেশি দিয়ে ফেলেছে কিনা ঈশান তাতেই কিছু মনে করেনি। অবশ্য বড় ভাই দেশের ব্যবসাটা সামলাচ্ছে। আব্বু মাঝে মধ্যেই চট্টগ্রাম আর অন্যান্য ছোটোখাটো যে ফ্যাক্টরিগুলো আছে সেখানে গিয়ে দেখাশোনা করে। জন্মসূত্রে ঈশানের পরিবার বিজনেসম্যান পরিবার বলে কথা। একেই তো দাদুর পাওয়া, আবার আব্বুর নতুন করে সব ফ্যাক্টরি, মিল এসব চালু করেছিল। সব মিলিয়ে বিরাট বড় বিজনেসের ব্যাপার স্যাপার। কিন্তু কেউ সামনে থেকে ঈশানকে দেখে বুঝতেই পারবে না এত বড় লোকের ছেলে আর এত বড় সড়ো ব্যাপার স্যাপার। লন্ডনের এক স্বনামধন্য বাঙালি পরিবারের সাথে আত্মীয়তা করেছে আব্বুর। আর এ নিয়ে অবশ্য অনেক আত্মীয় স্বজনই এক একজন এক এক কথা বলেছিল। কিন্তু দিন শেষে আফজাল সাহেব তার মেয়ের বিয়েটার সফলভাবে সম্পন্ন করেছে। কথাগুলো ভাবতে ভাবতেই ঈশান একটা রিক্সা করে কলেজে চলে আসলো। অনেকদিন রিক্সায় আসা হয় না, তাই গত 6 মাস আগের শেষ যেদিন বাসায় গিয়েছিল সেদিন চেপেছিল। অবশ্য সেই দিন বাইকটা তেল শেষ হয়ে গিয়েছিল, তাই ঠেলে একটা গ্যারেজে ফেলে দিয়ে তারপর রিক্সা নিয়ে সেদিকে যাওয়া হয়েছিল। আর আজকে দ্বিতীয় বাইক কিংবা গাড়ি কোনোটাই আনতে ইচ্ছে করেনি, তাই এরকম হেঁটে বেরিয়েছিল রাস্তায়। তারপর একটা চেনা পরিচিত রিক্সাওয়ালাকে ডেকে উঠল। এত বড় লোকের ছেলে হওয়া সত্ত্বেও মনের মধ্যে কোনো অহংকার কিংবা জেদ নেই। আর কাউকে ছোট করে দেখেনি ঈশান, কারণ ভাবে মানুষ সবাই সমান। সৃষ্টিকর্তা হয়তো কাউকে সম্পদ দিয়েছে, কাউকে দেননি, কিন্তু তার কাছে সবাই সমান। ধনী গরিবের বিভেদ কিংবা রেজাল্ট সৃষ্টি করে কোনো লাভ নেই। কথাগুলো ভাবনা শেষ হতেই রিক্সাওয়ালার কথাতে হুঁশ ফিরল। কারণ ভদ্রলোক মামা বলে সম্বোধন করলো ঈশানকে। মামা চলে আসছি তো, নামুন। ঈশান ভদ্রলোকের দিকে তাকালে মুচকি হাসেন। লোকটার চেহারাটা হাস্যোজ্জ্বল, কারণ ওর সাথে দেখা হলেই বেশ সেই কথা বলে। ঈশান লোকটার পরিবার আর সন্তান ছেলেমেয়ে সম্পর্কে সব খোঁজ খবর রাখে। মাঝখানে অনেকবার লোকটা বিপদে পড়েছে, তখন ঈশান ওনাকে হেল্প করেছে। আর পরবর্তীতে লোকটা ওর থেকে ভাড়া নিতে না চাইলে ঈশান বলেছে আর কখনো তার রিক্সাতে উঠবে না। আজকেও ভাড়া নিতে গেলে তেমনটাই করলো লোকটা। ঈশান জোর করে 100 টাকা ওনার হাতে গুঁজে দিলেন। ভাড়া 50 টাকা, তারপরও একটু বেশি দেওয়ার চেষ্টা করে সব সময়, কারণ খেটে যাওয়া মানুষদের সাথে জুলুম করা কিংবা তর্ক বিতর্ক করাটা ঈশানের আব্বুর ডিকশনারিতে নেই। আর আব্বু ওদেরকে সেই আদর্শে গড়ে তোলেনি। বড় ভাইটা একটু রাগী, তবে মনটা বেশ খানিকটা ভালো। কিছুদিনের বড়
ভাইয়ের বিয়েটাও হয়ে যাবে। অবশ্য বড় বোনের বিয়ের জন্য, অর্থাৎ ঈশানের বোনটা মেজো বোনের বিয়ের কারণেই ভাইয়ের বিয়েটা আটকে ছিল। দুই ভাই সিদ্ধান্ত নিয়েছিল বোনের বিয়েটা দুজনে দাঁড়িয়ে থেকে দিবে, তারপর নিজেরা বিয়ে করবে। ঈশান জানে বড় ভাইয়ের বিয়ে শেষ হলে 6 মাস 1 বছরের মধ্যেই আম্মু ওকেও বিয়ে করাবে। বিষয়টা ভেবে নিজেও নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রেখেছে। এরই মাঝে কয়েকবার প্রপোজালও পেয়েছিল, কিন্তু ইচ্ছে করেনি কারোর সাথে এসব মন গড়া সম্পর্কের জড়াতে, মন থেকে আসেনি। তো লোকটার সাথে কিছুক্ষণ কথা বলে ঈশান কলেজ গেট দিয়ে যখনই ভিতরে প্রবেশ করবে, কিছুটা দূরে আসতেই খেয়াল করলো কয়েকজন লেডি গ্যাংস্টার বসে আছে। একটা গাছের নিচে বসে কয়েকজন ছেলে মেয়েকে দাঁড় করিয়ে রেখেছে, হয়তো নতুন কিংবা এরা ছাত্রছাত্রীদের র্যাগটাই। ঈশান ওদের এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো। যাবার সময় বন্ধুদের কল করতে লাগলো। কয়েকবার রিং হতেই এরই মাঝখানে যখন ফোনের দিকে লক্ষ্য করতে করতে মেয়েগুলোকে পার হয়ে যেতে নিবে, তখনই তাদের মধ্যে থেকে কেউ একজন ডেকে উঠল, এই পিচ্ছি, এদিকে আসো। ঈশান থমকে দাঁড়ালো, আশেপাশে তাকালো, তারপর পিছন দিকে ফিরে দেখলো মেয়েগুলো উৎসুক জনতার মতো ওর দিকেই তাকিয়ে আছে। ঈশান আশেপাশে আবারও তাকিয়ে তারপর নিজেকে ইশারা করতেই এবার মেয়েটা আবারও বলতে লাগলো, হ্যাঁ, তোমাকেই বলছি, এদিকে আসো পিচ্ছি। পিচ্চি কথাটা শুনেই কেমন অদ্ভুত লাগলো। শেষে ওকে কিনা পিচ্চি বলছে। আজ বাদে কাল বিয়ে করালে পিচ্চির বাবা হয়ে যাবে, সেখানে কিনা মেয়েটা ওকে পিচ্চি বলে ডাকছে। ভেবেই খুব হাসি পাচ্ছিল ঈশানের। তারপর এসে ফোনটা পকেটে রেখে মেয়েগুলোর সামনে এসে দাঁড়াতেই ভদ্রমহিলাদের মধ্যে থেকে যে ওকে ডেকেছিল সে বলতে লাগলো, এই, তুই আমাদেরকে রেসপেক্ট না দিয়ে ইগনোর করে চলে যাচ্ছিলি কেন? আরে বুঝলি না, নতুন নতুন বোঝে না। ঈশান ভাবলো এদের দেখে নতুন বলে মনে হয়েছে, আর না হলে হয় না নিজের ব্যাচের কোনো স্টুডেন্ট, আর নয়তো ওদের সাথে একই ইয়ারে পড়ে, কিন্তু ডিপার্টমেন্ট আলাদা হতে পারে, কারণ এদের কাউকেই ঈশানকে দেখেছে বলে মনে হয় না। তবে পাশের দুটো মেয়েকে কখনো দেখেছে কিনা সেটা মনে করতে পারছে না। অবশ্য মেয়েদের দিকে ঈশানের আগাগোড়াই তেমন কোনো ইন্টারেস্ট নেই, সেজন্যই হয়তো মনে করতে পারছে না। ঈশান বিষয়টা নিয়ে ভাবছিল। ওদের মধ্যে থেকে একটা মেয়ে আবার বলতে লাগলো, এই যে হিরো, কোন নায়িকার কথা ভাবছো এত? চোখের সামনে এত এরকম জলজ্যান্ত এতগুলো নায়িকা থাকতে তুমি আবার কার কথা ভাবছো? আর তোমাকে দেখে নতুন বলে মনে হচ্ছে, না হলে কলেজে আসার পরই এই ভুলটা করতে না? না মানে আসলে আপুরা, আমি বুঝতে পারিনি যে আপনারা এই কলেজের সিনিয়র। আপনারা কোন ইয়ারে পড়েন সেটা যদি বলতেন তাহলে। আমাদের মুখে মুখে কথা তোকে কেন বলতে যাবো রে? আমরা কোন ইয়ারে পড়ি? আর তোর থেকে কত কথা যে শুনতে চেয়েছি শুনি। তোকে দাঁড় করানো হয়েছে তুই সিনিয়রদের রেসপেক্ট দিসনি, সেই জন্য তোকে শাস্তি পেতে হবে। ঈশান বিষয়টাকে আর একটু ঝালিয়ে নেওয়ার জন্য, আর একটু জমিয়ে তোলার জন্য খানিকটা ভয়তো চেহারা নিয়ে থেকেই করলো, আর কাঁপা কাঁপা গলায় বলতে লাগলো, মানে আপু, আমি বুঝতে পারিনি। আসলে আমি কলেজে ফার্স্ট আসলাম, আর আপনাদের কখনো দেখিনি আর চিনতেও পারিনি, তাই বুঝে উঠতে পারিনি আপনারা কলেজের সিনিয়র। না হলে এইরকম ভুলটা হতো না, বিশ্বাস করেন। ঈশানের এরকম কর্মকাণ্ডে হয়তো মেয়েগুলো আরেকটু পেয়ে বসলো। ভাবলো এদের দেখে হয়তো ছেলেটা ভয় পেয়েছে। ঈশানকে দেখেই ওদের মনে হয় হাবাগোবা টাইপের লাগছে, আর যেমন আমতা আমতা করছে তাতে ওরা বিষয়টাকে সত্যিই ভেবে নিয়েছে। মেয়েগুলোর মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়েটা, অর্থাৎ যে ওকে ডেকেছিল, সে বলল, এই জন্যই তো ভুলটা আজকেই করে ফেলি। আজকে এই প্রথমবার কলেজে আসলি আর আজকে এত বড় ভুল। তোর এই ভুলের মাসুল হিসেবে যে তোকে কী শাস্তি দেওয়া যায় সেটাই ভাবছি। কিন্তু আপু, আমি তো বুঝতে পারিনি, তাই বলছিলাম কি এবারের মতো আমাকে মাফ করে দিন। এরপর থেকে আর এরকম কোনো অন্যায় করব না, দেখে নিন। এত কথা বলিস কেন রে? তোকে বলেছে চুপচাপ দাঁড়িয়ে থাকবি, এত বেশি ফটর ফটর করিস কেন? ছাড়বেনই না যখন, তাহলে না হয় বলেই দিন আমার জন্য কি শাস্তি বরাদ্দ করেছেন, আমি সেটা আগেই ভোগ করে নেই। ওকে কি শাস্তি দেওয়া যায় বলতো? এই কেউ কিছু একটা বের কর না, না হলে তো রেকটা আজকে জমিয়ে হচ্ছে না। কলেজের সবাই আমাদের যেখানে রেসপেক্ট দিয়ে চলে সেখানে ও কিনা আমাদের ইগনোর করেছে। এত বড় সাহস! ওকে যে কোনো একটা মেয়েকে প্রপোজ করতে হবে,
সবার সামনে আই লাভ ইউ বলতে হবে, যাকে প্রপোজ করবে তাকে একটা কিস করতে হবে। এখন কথা না বাড়িয়ে যাও তো পিচ্ছি, যে কোনো একটা মেয়েকে প্রপোজ করে আসো আর তাকে একটা পাপ্পি দিয়ে আসো। পাপ্পি ঝাপ্পি কিরে, সরাসরি লিপ টু লিপ কিস করতে হবে এমন এখন কথা বলো না সোনা। যাও, শুভ কাজটা সেরে ফেলো। আর যদি কথা বাড়াও তাহলে কিন্তু আমাদের গ্যাংয়ে আরও অনেকেই আছে, সবাইকে ডেকে তোমাকে আরং ধরাই ধরাই করব, পুরো কলেজ একদম কাপড় ছাড়া ঘোরাবো। না না আপু, আমি ভুল করেছি, তার জন্য সরি বলছি। কিন্তু আমি এরকম কিছু যদি করি তাহলে থাপ্পড় ফ্রিতে খেতে হবে। যে মেয়েকে প্রপোজ করব সে মেয়ে এমনিতেই রেগে যাবে, তার উপর যদি এমন কিস করে ফেলি তাহলে দেখা যাবে দিন শেষে থাপ্পড় চড় খেতে খেতে মরতে হবে, প্রিন্সিপালের কাছেও নালি যাবে। বলছিলাম কি এর থেকে ছাড় পাওয়া যায় না? আবার মুখে মুখে তর্ক, এত কথা বলিস কেন? তোকে যেটা বলা হয়েছে তুই সেটাই করবি। মেয়েগুলোর কথাতে ঈশান নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলো, কিন্তু তাতেও কাজ হচ্ছিল না। ওদের ওই নাটকে সায় দেওয়ার জন্য ঈশান বারবার বলছিল ওকে ছেড়ে দেওয়ার জন্য। তারপরও যখন মেয়েটা ছাড়লো না, তখন ঈশান সিদ্ধান্ত নিল যে কিছু তো একটা করতেই হয়। তাই মেয়েটার একটু এগিয়ে এসে দাঁড়ালো। ঈশানের এমন কাণ্ডে ওরা বেশ খানিকটা অবাক চোখে তাকালো। ওদের পাশেই যে ছেলেগুলো ছিল তাদের অনেক আগেই ভাগিয়ে দিয়েছে। এবার ঈশানকে এগিয়ে আসতে দেখে ওর পাশে থেকে একটা মেয়ে বলতে লাগলো, কি রে, তোকে না বলা হলো যে কাউকে গিয়ে প্রপোজ করতে? তাহলে তুই এদিকে এগিয়ে আসছিস কোথায়? তোর দেখছি মরার পাখরা গজিয়েছে। না মানে আসলে আমি তো বলতেই আসছিলাম, আর বলার জন্যই তো এগিয়ে আসি, কিন্তু কাকে বলি সেটাই তো ভেবে পাচ্ছি না, তাই ভাবলাম আপনাদের। চোখের সামনে থেকে দূর হ। একদমই না, তোকে বলা হয়েছে অন্য কাউকে প্রপোজ করতে, আর গাধাটার কথা শোনো। অন্য কাউকে করতে বলছেন, কিন্তু আপনাদের মধ্যে কাউকে তো করতে বারণ করেননি, তাহলে না হয় আপনাদের মধ্যে থেকেই কাউকে করি। তুই কিন্তু এবার বাড়াবাড়ি। সামনে থাকা মেয়েটা অর্থাৎ রমণী কিছু বলে ওঠার আগেই ঈশান একটা ডেভিল হাসি দিয়ে মেয়েটাকে বলতে লাগলো। আই লাভ ইউ আপু, আপনাকে সত্যি অনেক বেশি লাভ ইউ। ঈশানের এমন দ্বারা কথাতে মেয়ের তিনটা চোখ বড় বড় করে তাকালো। ওদের এরকম করে তাকিয়ে থাকতে দেখে ছেলেটা একটু দুষ্টু হাসি দিল। অনেকদিন দুষ্টুমি আর কি করা হয় না, কিন্তু আজকে যখন সুযোগটা পেয়ে বসেছে তাহলে আর কিসের দেরি। কথাগুলো ভেবেই ঈশান শয়তানি মার্কা হাসি দিল। এবার ওরা পাশে থাকা মেয়ে দুটো কিছু বলতে যাবে তার আগে ঈশান বলতে লাগলো, প্রপোজ তো করে দিয়েছি, আপনি বলেছিলেন না যাকে প্রপোজ করব তাকে যেন কিস করি, এখন বাকি যেটা আছে সেটার পালা। ঈশান আরেকবার শয়তানি হাসি দিয়ে আরেকটু এগিয়ে যেতেই সামনে থাকা আগুন সুন্দরী মেয়েটা ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলতে লাগলো, একদমই না, তুই তুই কিন্তু আমার কাছে আসবি না, তাহলে তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে বলে দিলাম। এ কি আপু, আপনি না আমার থেকে সিনিয়র আপু হয়ে কিনা আমাকে দেখে ভয় পাচ্ছেন? আমার মতো একটা পিচ্ছি ছেলে কী বা করতে পারে? আপনি একটু দাঁড়ান, আমি ট্রাই করে দেখছি। আগে তো কখনো করা হয়নি, তাই আপনার উপর না হয় অ্যাপ্লাই করলে সেটা কনফার্ম হতে পারবো কতটা ঠিকঠাক করতে পারি। ঈশান আবারও ডেভিল হাসি দিতেই মেয়েটা উঠে দাঁড়িয়ে পড়ল। ঈশান এগিয়ে আসতে গেলে মেয়েটা বলতে লাগলো, একদম আমার কাছে আসবে না, তাহলে কিন্তু তোর অবস্থা আমি খারাপ করে ফেলবো, একদম খুন করে ফেলবো। তুই এবার লিমিট ক্রস করছিস তোকে আমি। কি মারবেন নাকি দেখে নেবেন? যেটা ইচ্ছা করে নিতে পারেন, চোখের সামনেই তো আছি, যা ইচ্ছা করে নিতে পারেন। কি ভেবেছিলেন আপনাদের এসব ফালতু কথাতে আমি ভয় পেয়ে যাব? আমি কলেজের নতুন কিংবা পুরাতন সেটা দেখার বিষয় না, আর আপনারা যে এখানে খুব বেশি পুরাতন না সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি। তবে এই কাজটা আপনারা কতদূর এগিয়ে নিয়ে যেতে পারেন সেই জন্যই একটু অভিনয় করলাম। তবে আপনারা একদম কাঁচা খেলোয়াড়, আমাদের মতো অতটা পাকা খেলোয়াড় না, সেই জন্যই ভয় পেয়ে গেলেন। না হলে আপনার জায়গায় আমি হলে কখনোই ভয় পেতাম না। এখনও সময় আছে, যদি ট্রাই করতে চান তো আমি এগিয়ে আসতে পারি। একদমই না, তোকে আমি শেষ করে ফেলবো। তোর এত বড় সাহস, তুই আমাকে কিস করার জন্য এগিয়ে আসছিস? তোকে তোর আমাকে আপনি কিছু শেখাতে পারবেন না, কারণ আপনাদের মেয়েদের শুধু মুখটাই আছে, মগদের যত খুশি তত ছেড়ে দিতে পারেন, তবে কিছু করার মতো ক্ষমতা আপনাদের আগাগোড়ায় নেই, সেটা আমার খুব ভালো করে জানা আছে। এ কে রে নীলাশা, একদম আমাদের অপমান করে মান সম্মান ধুলোয় মিশিয়ে দিল। তুই তো পারলি না, উল্টো। বুঝেছি, ওনাকে ভয় দেখিয়ে কাজ হয়নি, কিন্তু আপনাদের সত্যি করেই দেখাতে হবে। কাকে আগে করবো বলেন, তার কাছেই আসছি।
ঈশান কথাটা বলতেই মেয়ে দুটো উঠে দাঁড়ালো। তারপর এগিয়ে আসতেই মেয়ে তিনটায় এক ভৌ দৌড় দিল। ঈশান হাসতে লাগলো। হাসতে হাসতে সেখানেই বসে পড়ল। এরই মধ্যে একটা বন্ধুর নাম্বার থেকে কল আসতেই ঈশান হাসি মাখা কণ্ঠে ফোনটা রিসিভ করে বলতে লাগলো, হ্যাঁ বল, কোথায় আছিস? কিরে, তোকে এরকম খুশি খুশি লাগছে কেন? আর বলিস না, আজকে যা কাণ্ড হয়েছে না, তোরা যদি শুনিস তাহলে তোরাও হাসতে হাসতে একদম পাগল হয়ে যাবে। সেটা না হয় পরে বলবো, কিন্তু আগে বল তোরা কোথায় আছিস? তোরা মানে তোরা কি কেউ আসিসনি নাকি? আমি তো সবেমাত্র কলেজ ক্যাম্পাসে ঢুকলাম আর তুই কল দিয়েছিলি, তাই তোকে কল করে জানার চেষ্টা করছি কোথায় আছিস। আয়, আমি ক্যাম্পাসের ভেতরে প্রথম যে বটগাছটা ওটা নিচে বসে আছে। তোরা বাদবাকিগুলো কই? ওদের একটা কল কর। 15 মিনিটের মধ্যেই সবাই এক জায়গায় এসে উপস্থিত হলো। এবার শুভ ঈশানের থেকে বিষয়টা জানার জন্য যখনই জিজ্ঞেস করতে যাবে, তার আগে মেহেদি ওর এমন হাস্যজ্জ্বল চেহারা দেখে বলতে লাগলো, এতদিন বাদে কলেজ আসলি, তোকে দেখে মনে হচ্ছে তুই খুব একটা রোমান্টিক মোডে আছিস। কি হয়েছে বলতো? কারো প্রেমে পড়লি নাকি বোনের বিয়েতে কারোর সাথে হয়ে গেছে? আর তোর নাকি বিয়ে আইন আছে শুনলাম, একদম কিউটের ডিব্বা একটা। তাহলে তার সাথেই কি? তোর যত সব আজগবি কথা, তোদের এইসব আজে বাজে ফালতু কথা কে বলেছে? আরে আজকে একটা ঘটনা ঘটেছে, সবটা শুনলে তোরা বুঝতে পারবি আমি কেন এত খুশি। সেটাই তো শুনতে চাইছি। আসার পর থেকে সেই একই ঘুরিয়ে ফিরিয়ে একই ঘটনার কথা বলছিস। তবে ঘটনাটার যাই বলিস, এবার তো অন্তত বল। ঈশান বন্ধুদের সম্পূর্ণ ঘটনাটা বলল। সব শোনার পর ওরা কিছুক্ষণ যাবৎ চুপ করে দাঁড়িয়ে রইল। ঈশান ওদের এরকম কর্মকাণ্ডটা বলে নিজে আবার খিলখিল করে হাসতে লাগলো। হাসি পাচ্ছে খুব, আর পাবে নাই বা কেন? একটা মেয়ে ওকে র্যাগ দিতে আসলো, আর শেষে কিনা সেই র্যাগিংয়ের শিকার হলো, আর তারপর একদম দৌড়ে পালিয়ে বাঁচলো। ঈশান মেয়েটার সম্পর্কে জানে না, কোথায় কোথায় থাকে কিংবা মেয়েটা কোন ইয়ারে আর কোন ডিপার্টমেন্টে পড়ে। তবে ঈশানের মনে হয়েছে ওকে নতুন দেখছে বলে। ঈশান বিষয়টা বন্ধুদের শেয়ার করতেই মেহেদি বলতে আরম্ভ করলো, আগে কখনো দেখিসনি আর দেখেও চিনতে পারলি না? তাহলে নিশ্চয়ই এটা সেই বদের হাড্ডি মেয়েটা। পদের হাড্ডি মানে? কার কথা বলছিস তুই? আর কার কথা বলবে, ওই কলেজের সভাপতির ফাজিল মেয়ে। গত 3-4 মাস হলো কলেজে এসে অ্যাডমিশন নিয়েছে। বজ্জাত মেয়ে নাকি বাইরে থাকতো, সভাপতির একমাত্র মেয়ে, তাই দেশে ফিরে এনেছে। আর এই ভদ্রমহিলা কলেজে আসার পর থেকে যত অকাজ কুকাজ করে বেড়াচ্ছে, কাউকে শান্তিতে থাকতে দিচ্ছে না মায়েরি। তাহলে তো দেখতেই হচ্ছে কে সেই নন্দিনী। নন্দিনী নয় রে, নীলাশা। আরে ওই যে বললাম, আগে তো দেখিনি, সেই জন্যই নাম দিলাম নন্দিনী। যাই হোক, এখন ক্লাসের দিকে চল, আর ভদ্র মহিলার থেকে একটু দূরে দূরে থাকিস তুই। মহিলা যে পরিমাণ রাগি আর যেতে, তাতে মেয়েটা এক প্রকার যেটা বলে একদম সেটাই করে ছাড়ে। আর যে কেউ ওর আক্রোশের সামনে পড়লে একদম জীবনটা ভাজা ভাজা হয়ে যাবে। এই তো কিছুদিন আগে একটা ছেলে প্রপোজ করেছিল ওকে, যা ইচ্ছে তাই বলে অপমান তো করেছেই, আবার পুরো কলেজের সবার সামনেই একদম জুতো পিটা করে তারপর কলেজ ছাড়া করেছে। সে যাই হোক, ঈশানের সাথে পাঙ্গা নিতে আসলে কি হতে পারে সেটা তোরা খুব ভালো করে জানিস। আমি ভালোর ভালো আবার খারাপের খারাপ। আমার সাথে যে ভালো ব্যবহার করবে, সম্মান দিবে, সে সম্মান পাবে। আবার অসম্মান করার চেষ্টা করবে, তাকে আমি কি করতে পারি সেটা তোদের ধারণা আছে? ঈশান বন্ধুদের সাথে আরও ক্লাসে চলে আসলো। মিনিট 5 পরে ক্লাসে স্যার আসলো। এসে ক্লাস নিতে শুরু করলে তার 2-3 মিনিট পরেই 3টা মেয়ে দরজার সামনে এসে বলতে লাগলো, মে আই কাম ইন স্যার? মেয়েটার এরকম কথাতে সবাই দরজার দিকেই তাকিয়ে থমকে তাকালো। স্তব্ধ হয়ে গেল ঈশান, কারণ তখনকার সেই মেয়ে 3টায় দাঁড়িয়ে আছে। ওদের দেখে ঈশান বুঝতে পারলো যে একই ডিপার্টমেন্টে পড়ার পরেও মেয়েটা ওকে এমন করে ডিস্টার্ব করলো। তার উপর সিনিয়র বলে দাবি করেছিল। অবশ্য সিনিয়র হোক বা না হোক, তবে অচেনাকে বলে তার উপর ক্ষমতা জাহির করাটা যে কোনো বদমাইশ মেয়ের পক্ষেই সম্ভব। স্যার মেয়েগুলোকে ভিতরে ঢুকতে দিল। অন্যদিকে ঈশান দূর থেকে ওর দিকেই তাকিয়েছিল, কিন্তু মেয়েটা খেয়াল করেনি। তারপর ওরা গিয়ে একটা জায়গায় বসলো। পুরোটা ক্লাস ঈশান আর চোখে দেখেছে, মেয়েগুলো একটা কথাও মনোযোগ দিয়ে শোনেনি। মেয়েগুলো শুধুই নিজেদের মধ্যে নিজেদের মতো করে আলাপ আলোচনা করেছে।
এত কথা যে কই পায় মেয়েগুলো আল্লাহ মাহবুদ ভালো জানে। ক্লাস থেকে স্যার বেরিয়ে যেতেই ওরা কিছুক্ষণ যাবৎ বাইরে গিয়ে আড্ডা দিল। এবার মেয়ে তিনটে বাইরে এসে দেখলো তখনকার সেই ছেলেটা অর্থাৎ ঈশান ওদেরই ক্লাসের স্টুডেন্ট। এমন কিছু দেখে এবার মেয়েগুলোর মধ্যে থেকে একটা মেয়ে বলতে আরম্ভ করলো, ঘটনা কি বলতো? এই ছেলেটাকে আমাদের ক্লাস থেকে বের হতে দেখলাম। তার মানে কি এই ছেলেটা আমাদের সাথে একই ওই ডিপার্টমেন্টে পড়ে? খেয়েছে রে, এমনিতেই র্যাগ দিতে গিয়ে উল্টো যে লেভেলের র্যাগিংয়ের শিকার হলাম, তার উপর যদি এখন আবার একই সাথে পড়ে, দেখা যাবে হয় প্রিন্সিপালের কাছে আজকে বিষয়টা বলবে, আর না হলে তোর বাবার কাছে বলবে। যদি তাই করে তাহলে তোর কলেজে আসাটাই আটকে যাবে। আরে যা তো, ভয় দেখাস না তো, এরকম কিছুই হবে না। আর ও আমার বাসাটা চিনবে কী করে? আমি কি ওকে আমার বাসার ঠিকানাটা বলে রাখবো নাকি যে ও আমাকে চিনতে পারবে? তুই ওর সম্পর্কে ধারণা রাখিস না। আমি তো ওকে আসার পরে দেখেছিলাম। তারপরেই আমাদের পাশে যে মেয়েটা বসেছিল ওর কাছে জিজ্ঞেস করে জানতে পারলাম যে ওইখানে অনেক আগে থেকেই পড়ে, ইন্টার ফার্স্ট ইয়ার থেকেই এই কলেজেই লেখাপড়া করছে। আমরাই নতুন এসেছি। আরে এসেই এমন একটা ভুল করলাম। বড়লোকের ছেলে, তারপর শুনলাম ও কলেজের নাকি টপার। প্রত্যেকটা ইয়ারে আর প্রত্যেকটা ডিপার্টমেন্টেই এত বেশি ভালো রেজাল্ট করেছে, যার জন্য কলেজ টপার। আর আজকে তাকেই আমরা র্যাগ দিয়েছি। স্যার ম্যাডাম তো একদম ওর দিকে মুখিয়ে থাকবে। ও যদি আমাদের নামে নালিশ ঠুকে দেয় তাহলে আর দেখতে হবে না। নীলাশা খানিকটা ভয় পেল। কলেজের সভাপতির মেয়ে, সভাপতি বললে ভুল হবে, এই কলেজটা ওদেরই প্রতিষ্ঠিত, আর সেই ভদ্রলোকেরই একমাত্র ডিঙ্গি মেয়ে ও, তাই যা ইচ্ছে তাই করতে পারে। এখানে আসার পর থেকে যে কত স্টুডেন্টকে জ্বালিয়েছে আর কতগুলো স্টুডেন্টকে র্যাগ দিয়েছে সেটা শুধু নিজেই বলতে পারবে। কলেজে অ্যাডমিশন নেওয়ার পর থেকে এসব অকাজ কুকাজ করে বেড়াচ্ছে। পড়ালেখার দিক থেকে যে নীলাশা খারাপ তাও নয়, তবে ঈশান যে কলেজের টপার সেটা শোনার পর থেকেই ওর খুব হিংসে হচ্ছে। ছেলেটা যদি ওর উপরে চলে যায় কিংবা টপ করে ফেলে তাহলে আর ওকে পায় কে, আর ওকে সবাই আজে বাজে কথা বলবে। নীলাশা কারোর সামনে হেরে যাবে কিংবা কারোর সামনে দ্বিতীয় পজিশন পাবে সেটা ভেবেই কেমন যেন হিংসে হচ্ছে। ছেলেটাকে যে করে হোক দমাতে হবে। গত এক সপ্তাহ যাবৎ নীলাশা ঈশানের খোঁজ খবর নিল। কলেজে এমনকি পার্সোনাল লাইফেও খোঁজ খবর নিয়ে জানতে পারলো এমন কোনো কেলেঙ্কারি ওর নামে নেই যেটা থেকে ওকে অপমান করতে পারে কিংবা কলেজের সবার সামনে ছোট করতে পারে। অনেক ভাবনা চিন্তা করেও যখন কিছু পেল না আর বলতে আরম্ভ করলো, কি এত ভাবছিস বলতো? আর তোকে কয়েকটা দিন যাবৎ কেমন অন্যমনস্ক দেখাচ্ছে। আমার তো মনে হচ্ছে তুই কিছু একটা নিয়ে খুব বেশি চিন্তিত। না রে, তেমন কিছু না। তবে আমার মনে হচ্ছে আমি না আমার টপ র্যাঙ্কটা হারাবো এবার। এই হারামজাতার কথা যেভাবে শুনলাম আর সবাই যেভাবে প্রশংসা করলো, তাতে মনে হচ্ছে যে ওর সাথে আমি পেরেই উঠবো না। পেরে উঠবি না? তাহলে ভালোভাবে পড়ালেখা কর। এসব বদমাইশি বাদ দিয়ে পড়ালেখা ঠিকঠাক মতো করলেই তো সবাই বলতে পারবে যে তুই ওর থেকে ভালো রেজাল্ট করেছিস। এভাবে হবে না। ওর ফুল কনসেন্ট্রেট পড়ার দিকেই, কিন্তু আমাকে হাজারটা ছেলে জানাবে। তার উপরে এসব বিষয় নিয়ে ভাবতে গিয়েও পড়ালেখার দিকে মনোযোগ দিতে পারবো না। এত কিউট একটা ছেলের প্রতি মেয়েরা নজর দেয়, তারপরেও ছেলেটা কী করে যে এসব এড়িয়ে যায় জানি না। আমার দিকে তো একটা ছেলে তাকিয়ে থাকলে সেটা নিয়ে ভাবতে ভাবতে আমি শেষ হয়ে যাব। তাহলে এখন আবার আমার প্রতিদ্বন্দ্বী কেউ এসে পড়েছে, তাকে যে আমি কি করে সামলাবো সেটাই বুঝতে পারছি না। এখনও পরীক্ষার অনেক বাকি আছে, তুই এই বিষয়টা নিয়ে এত ঘাবড়াচ্ছিস কেন? আর দেখ, যেটা হবার সেটা তো হবেই, আমরা চাইলেও আটকাতে পারবো না। কিন্তু এখন প্ল্যান কর তো ওকে আটকে দিতে পারি। আমিও তাই ভাবছিলাম, কিন্তু কি করা যায় বলতো? এখন ভাবতে হবে, ভেবে দেখি কি করা যায় আর কি করলে ঠিক ওকে আমি টপকাতে পারবো, ও আমার থেকে নিচে লেভেলে থাকবে। মেয়েটার কথাতে এবার তিনজনে মিলে ভাবতে লাগলো। অনেকক্ষণ ভাবাভাবির পর এবার ইতি নামের মেয়েটা বলতে আরম্ভ করলো, আচ্ছা, ওকে পরীক্ষার আগে মেরে ধরে হাত পা ভেঙে দিস, তাহলেই তো আর পরীক্ষা দিতে পারবে না আর টপও করতে পারবে না। খেপেছিস তুই? একটা ছেলেকে এমন করে মারবি, আর ওর আব্বুর নেটওয়ার্কটা কত লম্বা তুই বুঝতে পারছিস? কেউ ওর গায়ে হাত তোলা তো দূরে থাক, ওর দিকে চোখ তুলে তাকিয়ে জোর গলায় কিছু হুমকি ধামকিও দেয়, তাহলে তাকে পরদিন সকালে আর খুঁজে পাওয়া যাবে না। তুইও তেমনি একদম ভাগাড়ে গিয়ে পড়বি। এরকম কিছু বাদ দে,
অন্য কিছু চিন্তা কর। তাহলে এক কাজ করা যেতে পারে, ওকে নীলাশা না হয় প্রেমে ফাঁদে ফেলুক, আর প্রেমের ফাঁদে ফেলে ওকে একদম কাট করে ফেলবে। তারপর দেখবি দিন শেষে ও আর পড়ালেখায় মনোযোগ দিতে পারবে না। যখনই প্রেমে পড়তে নিবে তখনই নীলাশা ওকে কল করবে, জ্বালাবে, আর এটা ওটা বলে পরীক্ষার আগে একটু বেশি করলে দেখবি ও আর টপ করতে পারবে না। তোদের এইসব আজগুবি কথাতে আমার পাগল পাগল লাগছে নিজে। আমি ওকে জ্বালাবো আর ও বসে থাকবে নাকি? আজও হারামিটাকে দেখে যতটা গাধা বলে মনে হয়েছিল প্রথমে, ততটা গাধা মনে হচ্ছে না এখন। ও অনেকটাই চালাক। তখন দেখিসনি আমাদের সেদিন কিভাবে নিজেদের জালে আটকে ফেললো, তারপর আমারই উল্টো পালিয়ে বাঁচলাম। এখন ওকে কী করে দমানো যায় সেটা নিয়েই ভাব। এরকম আজে বাজে উদ্ভট চিন্তা না করে কি করলে ঠিক হয় সেটাই বল। প্রেম না করতে পারলে প্রেমের অভিনয় কর, সেটাই তো বলেছি। আর প্রেমের অভিনয় করেই তো হবে। আমি আগে কখনো প্রেম করিনি, আর এইসব বাবুসোনা জান এগুলো আমার দ্বারা হবে না। আমি আব্বু আম্মুকে কথা দিয়েছি, যতই দুষ্টুমি করি আর না করি ভালোবাসার মধ্যে কখনো জড়াবো না। ওরা যাকে বলবে তাকে বিয়ে করে নেব, কারণ ওরা আমাকে না চাইতে অনেক স্বাধীনতা দিয়েছে, সেটার আমি অপব্যবহার করতে চাই না। আব্বু এমন কিছু জানতে পারলে কখনোই আমাকে এখানে রাখবে না, কারণ অনেক চেষ্টা করে বাইরে থেকে এখানে চলে এসেছিলাম। আর এখন যদি এরকম কিছু জানতে পারে তাহলে এখান থেকেও ট্রান্সফার করে আবার কোথায় গিয়ে ফেলবে তার কোনো ঠিক নেই। তাই বলছি কি, এগুলো বাদ দিয়ে অন্য কিছু করা যায় না? 3 বান্ধবী অনেকক্ষণ নিয়ে ভাবলো, তারপরও কিছুর কুলকিনারা করতে পারলো না। শেষে সোনিয়া নামের মেয়েটা বলতে লাগলো, সবেমাত্র কলেজের ক্লাস শুরু হয়েছে, 6টা মাস গেছে, আরও 6 মাস হাতে বাকি আছে, তারপর ফাইনাল এক্সাম। এর মাঝখানে এত সময় বাকি আছে, এতগুলো দিন নিয়ে ভাবলেই তো হয়ে যাবে। আর এখনই এসব নিয়ে ভাবার এত কি আছে? এত চিন্তা করে মাথার চুলগুলো উঠে যাবে মামুনি। নীলাশা সে একই কথা ভাবলো। তাহলে দিন শেষে এত কথা ভাবলে তো হয় না। আজ বাদে কাল তো পরীক্ষা নয় যে এত ভাবতে হবে। নীলাশা অনেকভাবেই অনেক রকম চেষ্টা করলো, আর তারপর মনে হলো এসব কাজ করা বৃথা চেষ্টা ছাড়া কিছুই নয়। 1 মাসের মাথায় সেদিন যখন ঈশানের সাথে নীলাশার দেখা হলো, তখন মেয়েটা ঈশানকে বলতে লাগলো, হে ইউ, শুনলাম তুমি নাকি কলেজ টপার। কিন্তু তুমি কলেজ টপার হলেও আমিও সেটার টপারের মধ্যেই একজন। এবার আমি টপ করব, সেটা তুমি খুব ভালো করে শুনে রাখো। তুমি আবার পারবে না টপ করতে, কারণ তোমার প্রতিদ্বন্দ্বী এসে গেছে। এতদিন এরকম একটা খেলোয়াড়ের আশা দিয়েছিলাম যে আমার সাথে সমান লেভেলে টক্কর দিতে পারবে। এসব এড়ে গেড়ে পোলাপাইনের থেকে এদের সাথে খেলে মজা পাই না, কিন্তু এবার হবে শেয়ানে শেয়ানে টক্কর। ঈশান একটু চুপ করে দিয়ে থেকে তারপর হঠাৎই ফিক করে হেসে ফেললো আর বলতে লাগলো, সব বিষয়ে এত মুখে বলে ঢাকঢোল পিটিয়ে করা যায় না। যেটা করা সেটা কাজে করে দেখাতে হয়। যেটা হবে সেটা সময়ই বলে দিবে কে টপার হবে আর কে নিচে যাবে। আর তুমি ভালো করতে পারলে সেটার জন্য তোমাকে অগ্রিম কংগ্রেস। আর যদি আমি না করতে পারি সেটা আমার ব্যাড লাক। এতে এত হাইপার হওয়ার কিংবা এত সিরিয়াসলি কিছু দেখছি না। তার মানে তুমি আগেই স্যারেন্ডার করছো? তুমি বুঝতে পারছো এবার তোমার জন্য একদম যোগ্য প্রতিদ্বন্দ্বী চলে এসেছে, যে কিনা তোমাকে একদম গো হারাবে। তুমি কিছুতেই আমার সাথে পেরে উঠবে না, সেজন্যই ভয় পাচ্ছ হেরে যাবে বলে। তাই আগে থেকে নিজেকে আমার দিক থেকে দূরে সরানোর চেষ্টা করছো। ঈশান আবারও হাসলো আর বলতে লাগলো, তুমি অনেক বুদ্ধিমান, তুমি সব কিছুই বুঝতে পারো। তবে মেয়ে মানুষের মাথায় আগাগোড়ায় বুদ্ধিটা একটু কম ওপরওয়ালা দিয়েছে, সেটা আজকে বোঝা গেল। তোমার এসব ফালতু আর বাঁকা আওয়াজে এই ঈশান ভয় পায় না। তোমার যা করার তুমি করে নিও, তুমি ট্রাই করে দেখতে পারো। আর তুমি যদি ভেবে থাকো আমি তোমার সাথে স্বাভাবিকভাবে কথা বলছি কিংবা তোমাকে হুমকি দিচ্ছি, তাহলে সেটাই। আমি বাড়তি কথা বলতে চাই না, সবটা আমি কাজ করে প্রমাণ দিতে চাই। সব বিষয়ে এত ফটর ফটর করলে কাজের কাজ করা যায় না। ঈশানের কথাতে যেন সভাপতির মেয়ে অর্থাৎ নীলাশার মাথায় আগুন জ্বলতে লাগলো। ও নানাভাবে চেষ্টা করতে লাগলো, কিন্তু কি থেকে কি করবে আর কি করলে ঈশানকে ছোট করা যাবে, সবার সামনে খারাপ বানানো যাবে, সেটাই ভাবতে লাগলো। তারপর মনে হলো ছেলেটাকে একটা ট্র্যাপে ফেলা যায়। 1 সপ্তাহ পরের ঘটনা। সেদিন ঈশান যখন কলেজে আসলো, এসে দেখলো বন্ধুরা ওদের নির্দিষ্ট জায়গায় বসে আড্ডা দিচ্ছিল। এরই মাঝখানে একটা মেয়ে আসলো। মেয়েটাকে দেখে বেশ সুন্দরী লাগছে, কেমন সুন্দর করে সেজে এসেছে।
ঈশান পা থেকে মাথা অবধি দেখে আবারও আড্ডায় মনোযোগ দিলে তখন মেয়েটা এসে ওর সামনে একগুচ্ছ গোলাপ ধরে বলতে লাগলো। ভাইয়া, আপনাকে অনেকদিন যাবতই ফলো করি, পছন্দ করি আপনাকে, কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছিলাম না, তাই আজকে বলেই ফেললাম। আমি আপনাকে ভালোবাসি। একটা সুযোগ চাই আপনার লাইফে আসার। আমি জানি আপনি মেয়েদের পছন্দ করেন না, কিন্তু দেখেন, আপনি যেমন চান আমি ঠিক তেমন করেই নিজেকে আপনার জন্য তৈরি করব। আর আপনি যদি চান আমি অন্যভাবে। স্টপ। আমাকে দেখে প্লেবয় মনে করেছো যে তুমি যেভাবে অফার করবে আমি সেভাবেই তোমার কথাতে রাজি হব? তোমাকে কে এখানে পাঠিয়েছে টাকা দিয়ে সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি, কারণ এর আগে গত পরশুদিন তোমাকে ওই বদমহিলাগুলোর সাথে দেখেছিলাম। আর তুমি যে তাদের শেখঘাত সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। আমি মেয়েদেরকে সম্মান করি, তবে গায়ে হাত তুলতে চাই না। তবে যদি এখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকো তাহলে পুলিশ কল করব। আর উল্টাপাল্টা করার জন্য কলেজে ঢুকেছো সেটা বলে কিন্তু একটা মামলা খাইয়ে দেব। মেয়ে হয়ে জেলে গেলে শেষে তোমার বিয়েই আটকে যাবে। কি বলিস তোরা? মেয়েটা একটা শুকনো ঢোক গিলল, তারপর পরিমরি করে দৌড়ে সেখান থেকে পালালো। ঈশান ডেভিল হাসি দিল। ঈশানের কেন জানি এখন সন্দেহটাই সঠিক হলো। আন্দাজে ঢিল মারতে মেয়েটা ঠিক তেমনটাই হলো। এর আগেই ঈশান খেয়াল করেছে নীলাশা কয়েক জায়গা থেকে ওকে ফলো করেছে, আর মেয়েটাকে এমন করে ফলো করতে দেখেই ঈশান মাথায় এসেছে নীলাশা ওকে যে কোনোভাবে অ্যাটাক করতে পারে। আর যে বদরাগী আর বদমেজাজি তাতে যে কোনোভাবেই ওকে দমিয়ে রাখার জন্য এসব করতে পারে, তার ভুল নেই। ঈশান আজকে তার প্রমাণ পেল। তারপর থেকেই ভাবলো যে আর একটু সাবধান হতে হবে, খুব সতর্কভাবে পা ফেলতে হবে। অন্যদিকে নীলাশা আজকে আর কলেজে ক্লাস করতে পারল না। এরকম একটা ব্যর্থ প্ল্যানের জন্য বিষয়টা মানতেই পারছিল না। ঈশানকে ট্র্যাপে ফেলতে ব্যর্থ হলো, তখন মেয়েটার রেগে বাসায় চলে গেল। বাসায় এসে এলোমেলো পায়চারি সব কিছু ভাঙচুর করছিল। তখন ডাইনিংয়ের এমন অবস্থা দেখে নীলাশার আব্বু এসে ওর সামনে দাঁড়ালো। মেয়েকে এমন রেগে থাকতে দেখে নীলাশার আব্বু বলতে লাগলো, কি হয়েছে তোমার? তুমি এমন করে লাফাচ্ছ কেন? নিশ্চয়ই কোনো একটা গন্ডগোল পাকিয়েছ। না, কিছু হয়নি। তুমি তোমার কাজে যাও, তোমাকে আমার কথা ভাবতে হবে না। আমি বুঝতে পারছি তুমি কোনো একটা ঘটনা ঘটিয়েছ, আর না হলে ঘটাবে বলে এরকম করছো। কি হয়েছে আমাকে বলো। আব্বুর হাজারটা কথা বলার পরেও নীলাশা আব্বুকে বলতে লাগলো। ছেলেটার সম্পূর্ণ কথাটা খুলে বলতেই ভদ্রলোক কিছুক্ষণ অবাক চোখে মেয়ের দিকে তাকিয়ে রইলেন। মেয়েটা যে এত বদরাগী আর বদমেজাজি কীভাবে হলো সেটা উনি জানেন না। ভদ্রলোক অনেক চেষ্টা করেছেন মেয়েটার এমন বদরাগী আর বদমেজাজি ওকে কন্ট্রোল করাটা তার পক্ষে দায়ী হয়ে পড়েছে। কথাগুলো ভেবেই দীর্ঘ নিঃশ্বাস ফেললেন লোকটা। মেয়েটাকে জোর করে টেনে নিয়ে এক জায়গায় বসালেন। তারপর এক গ্লাস পানি দিতে মেয়েটা ঢকঢক করে খেয়ে নিল। দেখো মামনি, তুমি যেটাকে ইগো বলে ধরে রেখেছো সেটা কোনো কারণেই নয়। যে পরীক্ষাতে ভালো করবে সেই ফলাফল ভালো করবে, এর জন্য রেগে থাকার কি আছে? তুমি ভালো মতো পড়ালেখা করো। এসব আজে বাজে আর অবান্তর চিন্তা না করে পড়ালেখায় মনোযোগ দাও। এমনিতেই তুমি এসব এলোমেলো কাজগুলো একটু বেশি করতে থাকো। বাবা হিসাবে আমি তোমাকে আটকাতে পারি না, কখনো তোমার গায়ে হাত তুলতে পারিনি। মাকে হারানোর পর থেকে তোমাকে আমি কিছু বলতে পারি না, কিন্তু তুমি যে এরকম বদরাগী আর বদমেজাজি হবে আমি ভাবতে পারিনি। একটা ছেলে কলেজের টপার, তার সাথে তুমি পড়ালেখায় টক্কর দিবে, কিন্তু সেটা না করে পার্সোনালিভাবে তার সাথে মুখ যুদ্ধ কিংবা একদম হাতাহাতি পর্যায়ে নিয়ে গেছো। কলেজের সবাই আমাকে এক নামে চেনে, আর কলেজের সভাপতি আর প্রতিষ্ঠাতার মেয়ে হয়ে যদি তুমি এসব আজে বাজে কাজ করো তাহলে আমার মান সম্মানটা কোথায় থাকবে? একটাবার ভাবতে পারছো? কিন্তু আব্বু, ও আমার সাথে বদমাইশি করেছে, আর সেই দিনের ওই রকম করে। তুমিও যে খুব সাধু সন্ন্যাসী নও সেটা আমার খুব ভালো করে জানা আছে। এখন এসব আজে বাজে চিন্তা না করে গিয়ে পড়ালেখায় মনোযোগ দাও। আমি যেন না শুনি তুমি কলেজে গিয়ে কারোর সাথে বদমাইশি করছো। বদরাগী আছো সেটা থাকো, কিন্তু নিজের পড়ালেখার ক্ষেত্রে কাজে লাগাও। তারপরও যেন এসব কারোর জীবনের জন্য ক্ষতিকর কারণ কিংবা ঝুঁকির কারণ না হয়। ভুলেও যেন এমন কোনো কাজ করো না
তুমি যার জন্য আমাকে কলেজে অবধি তোমার জন্য যেতে হয়। কলেজে আমি সেদিন যাব যেদিন তুমি টপ করবে। এই জন্যই নীলাশা আব্বুকে বিষয়টা বলতে চাইছিল না। আব্বু কোনো কাজেই শেষ করতে দিবে না, সেটা নীলাশা খুব ভালো করেই জানে। তারপরও জোর জবরদস্তিতে বলতে হলো। লোকটা এমন করে ওকে এড়িয়ে গেল আর সতর্ক করে দিয়ে গেল, আব্বু যদি একবার জানতে পারে যে ওইগুলো ট্রাই করেছে আর কন্টিনিউ করছে তাহলে ঝামেলা হবে। সেটা নিয়েই নীলাশা ভাবতে লাগলো। আব্বুকে এর মধ্যে জড়ানো যাবে না, তাহলে আব্বু ঝামেলা আরও বাড়াবে। তার উপর যদি জানতে পারে ওই ছেলেটার আসার পর থেকে তার পিছনে ওনার মেয়ে লেগে আছে, তাহলে ভদ্রলোককে ছেড়ে কথা বলবে না। নীলাশার আব্বু আগাগোড়াই কখনো কোনো অন্যায়ভাবে প্রশ্রয় দেয়নি, আর অন্যায়টা উনি সহ্য করতে পারেন না। তাই মেয়ে বুঝতে পেরে বিষয়টাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু মাথা থেকে কিছুতেই এই বিষয়টা নামছে না। দেখতে দেখতে দিন যত যাচ্ছে ততই এগিয়ে আসছে পরীক্ষার দিন। এদিক থেকে নীলাশা অনেকবার চেষ্টা করেছে ঈশানকে দমিয়ে রাখার। শেষে যখন পারল না, তখন এক প্রকার ঈশানের মান সম্মান নিয়ে টানাটানি করতে আরম্ভ করলো। ঈশান সেটা আগে থেকেই আজ করতে পেরেছিল, কারণ যে ভদ্রমহিলা ওকে ট্র্যাপে ফেলে একটা মেয়ের সাথে প্রেম করাতে চায়, তারপর বাজে কিছু প্রস্তাব দিয়ে ওকে ফাঁসিয়ে দিতে চায়, সে মেয়ের এর থেকেও নিচে নামতেও দ্বিতীয়বারও ভাববে না। ঈশান সেদিন যখন কলেজে আসলো, ক্লাসে এসে দেখতে পেল তেমন কেউ নেই। তখন ক্লাস থেকে বের হতে নিলেই একটা মেয়ে ওর হাত ধরে টেনে নেয়, আর তারপরেই ক্লাসের ভিতর চলে আসে। ঈশানও পিছন ফিরে দেখে একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। সেদিনের সে মেয়েটা, অর্থাৎ যে মেয়েটাকে কিছুদিন আগে রিজেক্ট করে দিয়েছিল। মেয়েটাকে দেখে ঈশান বেশ খানিকটা বিরক্ত। তারপর কিছু বলতে যাবে তার আগেই মেয়েটার রুমের দরজাটা আটকে দিল। ঘটনাটা আজ করতে পেরেই ঈশান আগে থেকেই ফোনে রেকর্ডিংটা অন করে রাখলো। যখনই মেয়েটা বুঝতে পারলো ঈশান কাউকে কল করতে যাচ্ছে, তখনই ওর হাত থেকে ফোনটা নিতে গেলে ঈশান ফোনটা পকেটে রেখে দিল আর বলতে আরম্ভ করলো। কি করতে চাইছো কি তুমি? আমাকে এখানে আটকে রাখার মানেটা কি? সেটা খুব তাড়াতাড়ি বুঝতে পারবে। সেদিন প্রেমের প্রস্তাব দিলাম, রাজি হলে না। আজকে এমন অবস্থা করব তোমার, যার জন্য দ্বিতীয়বার আর রাজি হওয়ার সময়টাই পাবে না। মানে কি বলতে চাইছো তুমি? আজকে তোমাকে সবার সামনে ছোট করে দেব। তোমার মান সম্মান, তোমার পুরো পরিবারের মান সম্মানটাকে ধুলোর সাথে মিশিয়ে দেব। দেখি তুমি কি করে নিজেকে বাঁচাতে পারো আজ। মেয়েটা কথাগুলো বলে এগিয়ে আসতে লাগলো। অন্যদিকে ঈশান পিছিয়ে গেল। মেয়েটাকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিতে মেয়েটা বুঝতে পারলো এরকম করে কোনো কাজ হবে না। শেষে মেয়েটা নিজের জামার কিছুটা অংশ ছিঁড়ে দিল, আর ওনাটা নিচে ফেলে দিয়ে ঠোঁটের লিপস্টিকটা লেপটে দিয়ে চিৎকার চেঁচামেচি করতে লাগলো। ঈশানের তাতে কোনো হেল্প নেই, ও যেন এরকমটাই আশা করেছিল। মেয়েটার নিজেই অবাক হয়ে গেল। মিনিট দুয়েক পরেই ক্লাসের সামনে সবাই এসে উপস্থিত হলো। ঈশানকে হাজারটা বাজে কথা বলতে লাগলো। মেয়েটার এমন ধারা কথা শুনে এরই মাঝে নীলাশা আর ওর ফ্রেন্ডরা এসেও আজে বাজে কথা বলতে লাগলো। ঈশানকে মারার কথা বলল আর পুলিশে দেওয়ার কথা বলতে লাগলো। তারপর আবার যখন বলতে লাগলো কলেজ থেকে বের করে দিতে, তখন ঈশান সবাইকে হাতের ইশারায় থামিয়ে দিল। আর স্যার ম্যাডামের মাঝখানে এসে দাঁড়াতেই তখন ঈশান সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমি যেটা করিনি সেটার প্রমাণ আমার কাছে আছে। আমি সে প্রমাণটা আপনাদের দেখিয়ে দিয়েছি। আমি জানতাম আমার সাথে এরকম কিছুই হতে পারে, তাই আগে থাকতেই ফোনটা অন করে রেখেছিলাম। মেয়ে মানুষের বুদ্ধি খুব বেশি যে ছেলে মানুষের থেকে নয়, আজকে যেটা প্রমাণ হয়ে যাবে আরেকবার। ঈশান কথাটা বলেই ফোনের রেকর্ডিংটা অন করে এবার প্রিন্সিপালের দিকে এগিয়ে দিল। সবটা শোনার পর স্যার বুঝতে পারলো মেয়েটা ইচ্ছে করেই ওকে আটকে রেখেছে আর ওকে অসম্মান করার জন্য এরকম কিছু করেছে। এবার ঈশান মেয়েটার সামনে আসলো, তারপর একটা থাপ্পড় মারতে নিয়েও হাতটা নামিয়ে নিল আর বলতে লাগলো, তোদের মতো কিছু প্রস্টিটিউট সমাজের নোংরা আর কলঙ্কিত মানুষরাই কিছু ভালো মানুষের সম্মানটা নষ্ট করে। কত টাকা নিয়েছিস ওই নীলাশার থেকে আমাকে অসম্মান করার জন্য? আমি তোকে ডবল দেব, তুই পারবি ওকে অসম্মানিত করতে?
নীলাশা কথাটা শোনার সাথে সাথেই স্যার ম্যাডাম স্টুডেন্ট সবাই ওর দিকে তাকালো। মেয়েটা মাথা নিচু করে ফেললো। ঈশান তখনও মেয়েটার দিকে একবার তাকিয়ে সামনে থাকা মেয়েটাকে বেশ কিছুক্ষণ ধরে দেখে রাগী চোখে তাকিয়ে বলল, নারী জাতি নাকি মায়ের জাতি, তোর দিকে তো তাকাতেও লজ্জা করছে, থুতু ফেলতে ইচ্ছা করছে তোর মুখে, কিন্তু সম্মানের খাতিরে তোর থেকে কিছু করতেও পারছি না। তোর জায়গায় অন্য কোনো ছেলে হলে তোর এই মুখটা আমি এতক্ষণে ভেঙে ঘুরিয়ে দিতাম। ঈশান স্যারের হাত থেকে ফোনটা নিল। তারপর নীলাশার সামনে এসে দাঁড়িয়ে থেকে একটু হাসার চেষ্টা করে বলতে লাগলো, প্রত্যেকবার যে প্ল্যানগুলো করছেন সব প্ল্যানগুলোই ফেল মারছে। এত কাঁচা প্ল্যান করেন কেন? আপনি যে আমাকে ট্র্যাপে ফেলতে পারেন, এমন কিছু করতে পারেন, সেটা আমার খুব ভালো করে জানা হয়ে গিয়েছিল। আবার সেই একই ভুলটা করে ফেললেন ম্যাডাম। যে মেয়েকে দিয়ে একবার আমাকে ট্র্যাপে ফেলার চেষ্টা করেছিলেন, আবার সেই মেয়েটাকেই পাঠালেন আমার কাছে। আচ্ছা, আমি যদি জোর করে তুলে নিয়ে গিয়ে আপনার সাথে আজকে সত্যি এরকম কিছু করতাম, কেমন লাগতো আপনার? আপনার সাথে কিছু না হলেও আপনি সবার সামনে একদম কলঙ্কিত হয়ে যেতেন। ভালো হতো না সেটা? আপনি নারী কিংবা কোনো মেয়ে মানুষ, আমার সেটা ভাবতেও ঘৃণা লাগছে। আপনাকে তো ঘৃণা করতেও আমার বিবেকে বাজছে। এত ছোট মন মানসিকতার মানুষ হতে পারে কি করে? ও আচ্ছা, কলেজটা তো আপনাদের, আপনার বাবার তৈরি, তাই না? সেটাই আপনার অহংকার। আজকেই আপনার বাবাকে বিষয়টা জানাবো। তার কোনো তোর মেয়ে কী করেছে, নাকি বাবা মেয়ে দুজনেই একই রকম? তাহলে তো আর এইগুলো বলে কোনো লাভ নেই। আজকের পর আর তোর সাথে আমার দেখা হবে না, কারণ তুই একটা নিচু মনোমানসিকতার মেয়ে, যে কিনা কখনো কাউকে সম্মান করতে জানে না, আর না কারোর সাথে ভালোভাবে মিশতে পারবে। তোকে আর চোখের সামনে থেকে দেখতে ইচ্ছে করছে না। এরপর আর তোর সাথে আমার দেখা হবে না। যদি দেখা হয় তাহলে সেটা হবে পরীক্ষার দিনে। ঈশান সবার দিকে একবার তাকিয়ে থেকে তারপর বন্ধুদের নিয়ে সেখান থেকে বেরিয়ে গেল। নীলাশা নিজের কর্মকাণ্ডে আজকে নিজের কাছেই নিজে লজ্জিত। একজনকে লজ্জায় ফেলতে গিয়ে শেষে নিজেরই মান সম্মান শেষ। তারপর যখন ঈশানরা চলে গেল, এক একজন এক এক কথা বলতে লাগলো। আজেবাজে কথা নীলাশাকে বলা হয়, সবই বলল। সব কিছু মুখ বুজে শুনতে হলো আজকে। ওরকম একটা কাজের জন্য স্যার ম্যামগুলো অনেকক্ষণ পর্যন্ত ওকে দোষারোপ করতে লাগলো। আর ওর বাবার কাছে বলার সিদ্ধান্ত নিলে তখন মেয়েটা রিকোয়েস্ট করতে লাগলো যেন ওর বাবার কাছে না বলে। এই ঘটনার পর থেকেই নীলাশার সাথে ঈশানের আর কোনো যোগাযোগ ছিল না, কারণ ঘটনার পর থেকে নীলাশার সাথে ঈশানের আর দেখা হয়নি। আর ছেলেটাও চায়নি কলেজের দিকে আসবেই বা কেন? যে মেয়ে ওকে চোখের সামনে থেকে দেখতে চায় না, ওকে ছোট করার জন্য সব সময় লেগে আছে, সে মেয়েকে কেনই বা এত সুযোগ দেবে? আবার কলেজে আসলে কি না কি করে, শেষে মান সম্মান নিয়ে টানাটানি করবে। আর মানুষ দ্বিতীয়বার ভাবতেও সময় নেয় না যে কোনটা ভুল বুঝলো আর কোনটা সঠিক বুঝলো। তাই ঈশান চায়নি আর এসব নিয়ে কোনো ঝামেলা হোক। সেজন্যই পুরো 2 মাস পরে কলেজে উপস্থিত হলো। তাও সেদিন যখন ক্লাসের ঘন্টা দিল তখন এসে বন্ধুদের সাথে যোগ দিল। তারপর ক্লাসের সিট নাম্বার খুঁজে গিয়ে বসে পড়ল। খেয়াল করে দেখলো নীলাশা ওর দিকে ফ্যাল করে তাকিয়ে আছে। মেয়েটার সামনে দিক থেকে বসে আছে, পিছনের দিকে ফিরে ওর দিকে তাকিয়ে আছে। ঈশান একটাবারের জন্য ওর দিকে তাকালো না, নিজের মতো করেই লিখতে লাগলো। বন্ধুরা ওকে ইশারা করলো কমন পড়েছে কিনা। ঈশান জানালো সবই কমন পড়েছে। এমন করে সবগুলো পরীক্ষাই দিল। পরীক্ষার শেষের দিন ঈশান সারাটা রাস্তা একটা বিষয় ভাবতে আসলো, অন্তত আর যাই হোক পরীক্ষার পর থেকে আর এই মেয়েটার সাথে ওর দেখা হবে না। আর দেখা হলেও ঈশান এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। একই শহরে থাকে, তাই দেখা হতেই পারে। ঈশান এরই মাঝে খোঁজ খবর নিয়েছে নীলাশার আব্বু এতটাও খারাপ নয় যতটাই মেয়েটার মন মানসিকতা খারাপ। মানুষের চেহারা সুন্দর হলেই যে মনটাও সুন্দর হবে তেমনটা নয়। এই মেয়েটা থেকে ঈশান সেটা বুঝতে পেরেছে। একটা মেয়ে নিজের পজিশন ধরে রাখার জন্য যে কতটা নিচে নামতে পারে সেটা ঈশান এই নীলাশাকে দেখেই বুঝতে পারল। না জানি আর কতজনের সাথে এরকম ঝামেলা করেছে। এরই মাঝে শুনেছে মেয়েটা বাইরেও নাকি গিয়ে পড়ালেখার জন্য গিয়েছে, কিছুদিন সেখানেও ছিল। তাহলে ওখানেও কি এরকমই ঝামেলা করেছে? ওখানকার লোকজন তো ওদের সাথে ঝামেলা করলে উল্টো ওরাও রিভেঞ্জ অ্যাটাক করে।
আর সবাই তো এরকম সুন্দর মন মানসিকতার পরিচয় দিবে না যে ওকে সহজেই ছেড়ে দিবে। ঈশান দীর্ঘ নিঃশ্বাস ফেলে কলেজে আসলো। বন্ধুরা একটা জায়গায় বসে আছে। শেষ পরীক্ষা আজ, এরপরই অনার্সটা শেষ হয়ে যাবে। মাস্টার্সে অন্য কোনো কলেজে ভর্তি হয়ে যাবে ভেবেছে, কারণ এই কলেজে থাকলে এই মহিলার সাথে ওর বারবার দেখা হবে। ঈশানকে বন্ধুরা বিষয়টা জিজ্ঞেস করলে জানালো এই কলেজ থেকে ট্রান্সফার নিয়ে নিবে। তারপর আর কি, কলেজে ক্লাসের ঘন্টা পড়তেই ওরা ক্লাসে চলে গেল। আজকে আবারও অন্য একটা রুমে সিট পড়েছে। নীলাশা আর ঈশান প্রায় কাছাকাছি, পাশাপাশি, কারণ 2-3 টেবিল পরেই দুজনের পাশাপাশি অবস্থান। আর নীলাশা বারবার আর চোখে ওর দিকেই তাকাচ্ছিল। ঈশান খেয়াল করছিল নীলাশার লেখার থেকে ওর থেকে বেশি ওর দিকে তাকাচ্ছে। শেষ পরীক্ষার সময়ও যে নীলাশা এরকম কিছু করবে সেটা ঈশান ভাবতে পারেনি। ও স্যারকে বলল ঈশান হয়তো টুকলি করছে। স্যার সন্দেহের চোখে তাকালে ঈশান দাঁড়িয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তারপর নিজে থেকে উঠে এসে স্যারের সামনে দাঁড়িয়ে হাত উঁচু করে দিয়ে বলতে লাগলো, এখনও ওই মেয়েটার কথায় আপনারা উঠতে বসতে নাচতে বন্ধ করেননি দেখছি। সবচেয়ে বড় বিষয় কি বলেন তো, উনি কলেজের সভাপতির মেয়ে, সেই জন্য ওনার কথায় সব কিছু হয়। চাকরির ভয় করেন আপনারা, সেই জন্য সৎ কাজগুলো থেকে অসৎ কাজ বেশি করেন স্যার। আমি আপনার কাজটা আরও সহজ করে দিয়েছি। আপনি চাইলে আমাকে এক্সপেল করে দিতে পারেন আপনার সাথে তর্ক করার জন্য, তাতে আরও ম্যাডামের পথটা সোজা হয়ে যাবে। কি বলেন ম্যাডাম? ঈশানের কথাতে নীলাশা মাথা নিচু করেছিল। আর স্যার ঈশানকে আর কিছু বলতে পারেনি, নিজের জায়গায় গিয়ে লিখতে বলেছিল। ঈশান পরীক্ষাটা বেশ ভালোভাবেই শেষ করলো। তারপর 1 মাস কলেজে ছুটি ছিল। 1 মাস পর সেদিন সবাই জড়ো হয়েছিল কলেজ ক্যাম্পাসে। আর সেইবার গত সমস্যার কারণে অনলাইনের রেজাল্ট আসতে একটু সমস্যা হয়েছিল, তাই সবাই কলেজে সেই উপস্থিত হলো। সেজন্য কলেজের নোটিশ বোর্ড রেজাল্ট টাঙিয়ে দেওয়া হলো। সবাই রেজাল্ট দেখতে লাগলো। নীলাশার কেন জানি সাহস পাচ্ছিল না। মেয়েটা শেষে ওর বান্ধবীদের নিয়ে আসলো। আর তারপর একে একে সবার রেজাল্ট দেখা শেষ হলে নীলাশা ভিড় ঠেলে ভিতরে ঢুকলো। প্রথম লাইন থেকে শুরু করে নিয়ে নিচের লাইন পর্যন্ত দেখলো ঈশানের নামটা কোথাও নেই। কিন্তু আশ্চর্যজনক বিষয়, নীলাশা টপ করেছে। প্রথম হয়েও কেন জানি আজকে নীলাশার শান্তি লাগছে না। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রইল মেয়েটা, কারণ আশ্চর্যের বিষয় ঈশানের নামটা কোথাও দেখা যাচ্ছে না। শেষে সোনিয়ার ইতি দুজনে খুঁজে দেখলো পাশের একটা বোর্ডে যারা যারা ফেল করেছে তাদের রেজাল্টে সেখানে টাঙানো ঈশানের রেজিস্ট্রেশন নাম্বারটা। ফেল করা স্টুডেন্টদের তালিকায় দেখলো মেয়েটা সবগুলোতেই ঠিকঠাক রেজাল্ট করলেও একটাতে শুধু ফেল এসেছে, তাও শেষের যে পরীক্ষাটা ছিল সেটাতে। কিন্তু নীলাশা স্পষ্ট দেখেছে ঈশান পরীক্ষাটা বেশ ভালোভাবেই দিয়েছে আর অনেক লিখছিল, তাহলে ফেল করলো কী করে? বিষয়টা নিয়ে নীলাশার বেশ খানিকটা খটকা লাগলো। ঈশান ফেল করেছে, তারপরেও কেন খুশি হতে পারছে না নীলাশা? ওর তো এতক্ষণে খুশিতে গদগদ হয়ে ওঠার উচিত ছিল। নীলাশার বান্ধবীরা বিষয়টা দেখে বেশ খানিকটা খুশি হলো আর বলতে লাগলো, যাক, তাহলে শেষ পর্যন্ত তোর মিশনটা কমপ্লিট হলো। বল, দেখ ছেলেটা ফেল করেছে, যার টপ করার কথা ছিল সেই ছেলেটা সেখানে জীবনের প্রথমবার তোর সাথে পাঙ্গা নিতে গিয়ে ফেল করে বসলো। সেটাই তো দেখছি, কিন্তু ও ফল করলো কি করে সেটা বুঝতে পারছি না। আমাদের বান্ধবীর সাথে টক্কর নিবে সেই মোড়ও তোর আছে নাকি রে? এতদিন শেয়ানে খেলা হয়নি, সেজন্য ও সবাইকে টপকে গিয়েছিল, কিন্তু এমন একটা হাই লেভেলের খেলোয়াড়ের সাথে খেলতে গিয়ে শেষে নিজেই ওপর হয়ে পড়ে গেছে শুকনো মাটির ওপর। বান্ধবীরা হাসাহাসি করতে লাগলো বিষয়টা নিয়ে। অন্যদিকে নীলাশা এখনও আনমনে কিছু একটা ভেবে চলেছে। ওর যেন বিশ্বাসই হচ্ছে না যে ঈশানের মতো ছেলেরা সেখানে প্রত্যেকে ক্লাসে টপ করেছে, প্রত্যেকটা সাবজেক্টে লেটার পেয়েছে, সেখানে কিনা সামান্য একটা সাবজেক্টে এমন করে ফেল করলো। আর জীবনের প্রথমবার হয়তো এমনটা হলো ঈশানের সাথে। ওর প্রত্যেকটা খাতা আর প্রত্যেকটা রেজাল্ট শিট নীলাশা কয়েকদিন আগে স্টোর রুম থেকে খুঁজে খুঁজে বের করে দেখেছে। আর সেই ছেলে কিনা ফেল করেছে, নীলাশা সেটা মানতে পারছে না। মেয়েটাকে অমন করে ভাবতে দেখে ইতি জিজ্ঞেস করলো, তুই এত কি ভাবছিস বল তো? আমার মনে হয় না ঈশান ফেল করেছে, আমি ভুল দেখেছি মনে হয়। আর না হয় ওই এটাই ইচ্ছে করে করেছে।
নীলাশার বান্ধবীরা ওর অমন ধারা কথাতে অবাক হলো। একবার নীলাশার সামনের দিকে হাঁটতে আরম্ভ করলে ওরা পিছন পিছন ডাকলো। মেয়েটা দাঁড়ালো না। অনেকক্ষণ ডাকাডাকির পরে যখন মেয়েটা দাঁড়ালো তখন দাঁড়িয়েছে, তবে ঈশানদের আড্ডার জায়গায় এসে। তবে আজকে ওরা কলেজের সামনের দিকটা যে বড় বটগাছটা আছে ওখানে বসেনি। কলেজের পিছন দিকে যে পুকুরটা আছে সেই পুকুর পাড়ে সবাই মিলে বসে আছে। ঈশান এখনও হাস্যোজ্জ্বল একটা চেহারা নিয়ে পুকুরের দিকে তাকিয়ে আছে। ছেলেটার মনে কিছু তো একটা চলছে। নীলাশা পিছন থেকে দাঁড়িয়ে ওর এক সাইড দেখে স্পষ্ট বুঝতে পারলো ছেলেটার মুখে অদ্ভুত রকমের একটা হাসি ফুটে উঠেছে। আচ্ছা, ছেলেটা কি তাহলে রেজাল্ট দেখতে যায়নি? এবার মেহেদি বলতে লাগলো। এই প্রথমবার এরকম একটা হোঁচট খেলি, তার জন্য কি এরকম অদ্ভুতভাবে হাঁটছিস? আরে স্যার, তো ও হোজট খেয়েছে তোকে কে বললো? ওর এমন হাব ভাব আমার মোটেও ভালো ঠেকছে না। ওর মনে হয় কিছু একটা করেছে। ঝড় আসার পূর্বে দেখিস না আবহাওয়াটা কেমন ঘুমট হয়ে থাকে। ওর ভাবও দেখে আমার কিন্তু ঠিক তেমনটাই মনে হচ্ছে। না রে, তেমন কিছু না। আমি ঠিকমতো পড়ালেখাটা করতে পারিনি, আর এইসব ঝামেলার মধ্যে জড়িয়ে শেষে পড়ালেখাটাই মনোযোগ দিতে পারিনি। আর শেষে কয়েকটা মাস তো কলেজেও আসিনি, সেই জন্য ঠিকঠাক মতো পড়ালেখা আর নোটসগুলো পাইনি। তুই আমাদের বোঝালি আর আমি বুঝলাম। এসব মিথ্যা বলে কাজ হবে না। কি করেছিস সেটা বল। আরে মিথ্যা বলতে যাবো কেন? নাটক কম করো প্রিয়। যে ছেলে কিনা পরীক্ষাতে একটু খারাপ হলে মন খারাপ করে থাকে, সে ফেল করার পরও হাসতে, তার মানে ডালমে কুছ কালা হে। কি করেছি সেটা বল। বুঝে যখন ফেলেছিস তাহলে আর চুপ করে থাকবো না। তোদের সাথে কলেজে আজকে শেষ দিন, কথাগুলো বলেই ফেলি। আসলে ভেবে দেখলাম বুঝবি তো যে যা চাইছে তাকে সেটা দিয়ে দিলেই সে শান্তি পেয়ে যাবে আর শান্তও হয়ে যাবে। তাই ভেবেচিন্তে আমার এই ডিসিশন। তোর কথার আগাগোড়া কিছুই বুঝতে পারছি না, তুই সবটা বুঝিয়ে বলতো। আরে বুঝলি না, কলেজে আসার পর মেয়েটার সাথে দেখা হওয়ার পর থেকে ও চেষ্টা করেছে আমাকে দমিয়ে রাখার, আমাকে সবার সামনে ছোট করার। উল্টো নিজেই আরও বিপাকে পড়ে যাচ্ছে। তার উপর ও লক্ষ্য একটাই, ও আমাকে টপার থেকে নিচে নামাতে চায়। আর কোনো ক্লাসে সেকেন্ড বয় কিংবা সেকেন্ড স্থান অধিকার আমি জীবনে কখনো করিনি, আর করবও না। সেজন্য অনেক ভেবেচিন্তে দেখেছি। তাই ইচ্ছে করেই লাস্টের পরীক্ষার দিন লেখা বন্ধ করে রেখেছিলাম, যেন আমার একটা সাবজেক্টে ফেল আসে। তাই রেজাল্ট কি হতে পারে সেটা আমি আগে থেকেই জানতাম। শেষমেশ অহংকারী মেয়েটার জন্য নিজে এমন করে একটা বাজে পরিস্থিতির মুখে পড়লি। তুই তো চাইলেই পারতি টপ করতে, তাহলে কেন করলি না? সবসময় জেদ ধরে নয়, কিছু কিছু ক্ষেত্রে নিজে থেকে পিছিয়ে আসতে হয়, জানিস তো। মেয়েটা আমাকে যতদিন না পর্যন্ত ছোট করতে পারবে কিংবা সবার সামনে নিজেকে বড় জাহির করতে পারবে, ততদিন ও এগুলো করতেই থাকবে। পরীক্ষার শেষ দিনে তো দেখলে সেদিনও একই কাজ করলো। মেয়ে মানুষের বুদ্ধিটা একটু কম হয়, সেজন্য এমনটা বারবার করছে। সেটা তো বুঝতেই পারলি। সেজন্য আমি চিন্তা করে দেখলাম যে ও যদি কলেজে টপ করে তাহলে নিজেকে হয়তো বড় ভাববে। ভাবুক না, যে নিজেকে বড় ভাবতে চায় ভাবুক, তাতে আমার কি আসা যায়। তবে ও এত কষ্ট করছে সেটা দেখে আমার খুব মায়া হলো। সেজন্য ওকে একটু দয়া করলাম আর কি। এটা আমার অহংকার না, বলতে পারিস আমার স্টাইল। আমার স্টাইলে ওকে একটু শিক্ষা দিয়ে দিলাম। ওকে দয়া করলাম নাকি শিক্ষা দিলাম সেটা তোরা এখন ভালো করেই বুঝতে পারছিস। তাছাড়া ওর যদি লজ্জা থাকে কিংবা লজ্জা হয়ে থাকে তাহলে ও নিজে থেকে বুঝতে পারবে যে আসলে খেলা জিতলোটাকে। ঈশান কথাগুলো বলেই উঠে দাঁড়ালো। বন্ধুরা এসে ওকে জড়িয়ে ধরতেই ঈশানও সবাইকে জড়িয়ে ধরলো। লাস্ট পরীক্ষাটা ওকে আবার দিতে হবে, সেটা সামনে বছর। কিন্তু ততদিনে ঈশানের বাকি বন্ধুরা মাস্টার্সে ভর্তি হয়ে যাবে, সেজন্য খারাপ লাগছিল। বন্ধুরা ওকে সান্ত্বনা দেওয়ার জন্য একে একে এসে জড়িয়ে ধরলে ঈশান ওদের জড়িয়ে ধরে বলল, তোরা এখান থেকে যা, অন্য কোথাও যাওয়ার কথা ভাবিস না। আমি সামনে আগামী বছর এই সাবজেক্টটা কমপ্লিট করে তারপর না হয় অন্য কোথাও ভর্তি হয়ে যাব। তুই যদি এখানে না থাকিস আমরা থেকে বা কী করব? আমরা সবাই মিলে ঠিক করব কোথায় যাওয়া যায়। ঝামেলা ওর আমার সাথে, তোদের সাথে তো নয়। তোরা ছোটবেলা থেকে এই এলাকাতেই আছিস, এলাকার স্কুল কলেজগুলোতে পড়ালেখা করছিস, একসাথেই আছিস। তাহলে এই কলেজে কেন থাকবি না? থাক না এখানে। খারাপ লাগছে এটা ভেবে যে তোর সাথে আমাদের আর কলেজে কখনো দেখা হবে না। তাতে কি আছে, এমনিতেই তো কয়েকটা দিন পর সবাই এলোমেলো হয়ে যেতাম। তার থেকে আগে থেকে না হয় একজন দল ছুট হলাম। সবাই বেশ খানিক মন খারাপ করে রইল।
ঈশান ওদের সান্ত্বনার বাণী শুনিয়ে তারপর চলে গেল। অন্যদিকে নীলাশা সেখানে বেশ কিছুক্ষণ আড়ালে দাঁড়িয়ে ওদের কথাগুলো স্পষ্ট শুনেছে। বুঝতে পেরেছে যে ঈশানকে শিক্ষা দিতে গিয়ে শেষে নিজেই লজ্জিত আর খুব বড় শিক্ষা পেয়ে গেছে। ঈশানকে হারাতে গিয়ে শেষে নিজেই গোহারা হেরেছে, আর ঈশান হেরে গিয়েও জিতেছে। কারণ যে ছেলেটা চাইলেই পারত, সে ছেলেটা আবারও চায়নি বলে ফেল করেছে। দ্বিতীয় পজিশন ছেলেটার পছন্দ নয় বলে ও একদম ফেল করেই বসলো। অন্যদিকে নীলাশা পারলেও কখনো এরকমটা করতো না। ও সর্বোচ্চ চেষ্টা করত, তারপরও ঈশানের সাথে পেরে উঠতো না। তবে আজকে জিতে গিয়েও কেন জানি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে না। তাতেই খারাপ লাগছে। হয়তো হারার থেকে জেতার আনন্দটা বেশি, কিন্তু কে হারলো আর কে জিতলো নীলাশা কোনো কিছুই মিলিয়ে উঠতে পারল না। কারণ ঈশানের কথাগুলো ঠিক তেমনটাই ছিল। তারপর থেকে 2টা সপ্তাহ আর ওদের দেখা হয়নি, আর না কখনো দেখা হওয়ার সম্ভাবনা আছে। নীলাশা 2টা সপ্তাহ বিষয়টা নিয়ে ভেবেছে, কারোর সাথে কোনো কথা বলেনি। আরও 15টা দিন মাঝে কাটলো। অনেকবার চেষ্টা করেছে এই 15টা দিন নীলাশা ঈশানের সাথে হয়তো আবার কখনো দেখা হবে, তাহলে ওকে একটাবার সরি বলে দিবে। নিজের কাজের জন্য এখন নীলাশা খুবই অনুতপ্ত, খুবই লজ্জিত। কেন জানি ইচ্ছে করে না আর এরকম রাগ জেদ আর অহংকার দেখাতে। কারণ ছেলেটার সাথে রাগ জেদ দেখাতে গিয়ে আর তারপর সেদিন সত্যিই জানার পর মনটা কেমন যেন নরম হয়ে গেছে। ওই দিনের পর থেকে নীলাশা কারোর সাথে মিসবিহেভও করতে পারছে না, চাইলেও রাগ দেখাতে পারছে না। আব্বু আম্মুর এমন কাণ্ড দেখে আর চুপচাপ হয়ে যাওয়া মেয়েকে দেখে বারবার জিজ্ঞেস করেছিল কি হয়েছে। শেষে যখন অনেক জোর করার পর নীলাশা বিষয়টা বলল, তারপর আবার ঈশানের সাথে নীলাশার দেখা হলো। আর দুজনের কিভাবে দেখা হলো সেটা জানতে ইচ্ছে করছে না আপনাদের? আমরা জানাতে এসেছি। যাই হোক, 1 মাস পর সেদিন ঈশান অফিস থেকে দুপুরে লাঞ্চ করার জন্য বাসায় ফিরল। বাসায় ফিরে বুঝতে পারল বাসায় গেস্ট এসেছে, কারণ ডাইনিংয়ে তাদের বসে থাকতে দেখলো। ছেলেটা ডাইনিং পেরিয়ে যখনই রুমের দিকে যেতে নিল, এরই মাঝখানে আম্মু ওকে দেখে ডেকে বলতে লাগলো, আব্বু, দেখে যাও কারা এসেছে। তোমার সাথে কথা বলার জন্য তোমার পরিচিত একজন মানুষ এসেছে। কোনো আত্মীয় আসতে পারে, কিন্তু এই শহরে কাছাকাছি তেমন কেউ নেই, তাহলে দূরের কেউ আসলো নাকি? কথাগুলো ভেবেই ঈশান পিছন ফিরল। দূর থেকে খেয়াল না করে আম্মুর কথা মতো তার দিকে তাকিয়ে থেকে এগিয়ে গেল। কে আসছে কথাটা জিজ্ঞেস করেই যখন ডাইনিংয়ের দিকে তাকালো, দেখলো নীলাশা একটা শাড়ি পরে একদম অর্ধবউ সাজে বসে আছে, আর পাশেই ওর আব্বু আর কয়েকজন ভদ্রলোক বসা। আব্বু, ভাইয়া আর আম্মু সেখানে বসেছিল। এমন কিছু দেখেই ছেলেটা অবাকের চরম সীমানায় পৌঁছে গেল। এ কি, এ মেয়ে এখানে কি করছে? ঈশান যখনই প্রশ্ন করতে যাবে তার আগেই নীলাশা ওর দিকে অসহায় চোখে তাকালো। ছেলেটার হাতে ব্লেজার, তার মানে সবেমাত্র অফিস থেকে ফিরেছে, এই জন্যই বোধহয় আর ওর সাথে দেখা হচ্ছে না। নীলাশা জানতে পেরেছে ঈশানদের খুব বড়সড় বিজনেস, অনেক বড়লোক ফ্যামিলি থেকেও। নীলাশা ঈশানের দিকে তাকালো দেখে ঈশান চোখ জোড়া ফিরিয়ে নিয়ে প্রশ্নটা করেই বসলো, একে ওনারা এখানে কেন? ওনারা আমাদেরকে সবই বলেছে, আর ওনাদের মেয়ে তোমার সাথে ঠিক কীরকম মিসবিহেভ করেছে আর কিভাবে অনুতপ্ত হয়েছে সব কিছু আমাদের শোনালো। ঈশান, প্রতিশোধ, রাগ, জেদ আর অভিমানের খেলাটা এবার অন্তত ছাড়ো। কে বড় কে ছোট সেটা তো প্রমাণ হয়েই গেছে, তাহলে আর কেন? আব্বু, আমিও সেটাই বলতে চাচ্ছি। উনি তো কলেজে ড্রপ করেছে, তাহলে আবার এখানে আসার দরকার কি? নাকি কাটা গিয়ে নুনে ছিটে দিতে এসেছে? আর আমি তো তোমাদের প্রথম দিনই জানালাম যে আমি এক সাবজেক্টে ফেল করেছি। তুমি ফেল করতে পারো কি না সেটা আমরা খুবই ভালো করেই জানি। তুমি পড়ালেখা নিয়ে ঠিক কতটুকু সিরিয়াস সেটা আমরা তোমার ছোটবেলা থেকেই দেখছি। এইগুলো নিয়ে আমাদের বোঝাতে হবে না। দেখো আব্বু, যেটা হবার হয়ে গেছে, এখন এসব নিয়ে জেদ করার কোনো মানেই হয় না। তাছাড়া মেয়েটা নিজে থেকে এসেছে তোমাকে সরি বলার জন্য। যেখানে উনি কোনো দোষই করেনি সেখানে সরি বলার কিছুই দেখছি না। আমি তোকে সম্পন্ন কথাটা বলছি বাবা। আসলে আমি কিংবা আমার মেয়ে শুধু সরি বলার জন্য আসেননি। আসলে আমরা একটা প্রস্তাব নিয়ে এসেছি। আর প্রস্তাব?
কিসের প্রস্তাব? দেখুন আঙ্কেল, বড় ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গেছে। আপনারা এই মুহূর্তে এমন কিছু বললে কিংবা আব্বুর সাথে কোনো বিষয়ে বিয়ের বিষয়ে কথা বলতে আসলে তেমন কিছু হবে না। আব্বু, তুমি ওনাকে বলে দাওনি যে ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গেছে? আমার না হয় বিয়ে ঠিক হয়ে গেছে, কিন্তু তোর তো বিয়ে ঠিক হয়নি, তাই তোর বিয়ের কথাই বলতে এসেছে ওনারা। কি তোমাদেরকে মাথা খারাপ হয়েছে? এমন একটা রাগী আর অহংকারী মেয়ে এসে বলল সে বিয়ের কথা বলতে আসে, আর তোমরা সেটা মেনে নিলে? ও কি থেকে কি করবে, এরপর আবার কি চাল চালবে, তোমরা সেটা ভাবতেও পারবে না। ঈশান, আমার কথাটা শুনো। আমি স্টপ, একটা কথাও বলবেন না। আপনি বুঝতে পেরেছেন অন্যায় করেছিলেন, সেটার জন্য অনুতপ্ত আপনি। আর কখনো এরকম করবে না। এসব সেই পুরনো ডায়লগ, এগুলো আমার আর শুনতে ইচ্ছা করবে না। নতুনত্ব কিছু থাকলে সেটা সেই নাটকটা এখানে সাজিয়ে উপস্থাপন করুন, ভালো লাগবে। দেখে বাবা, আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা। আমার মেয়ে যা করেছে তার জন্য আমি তো ওর গায়ে হাত তুলতে পারবো না। তবে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে তোমাদের বাসায় আসব, কিন্তু তার মাঝখানে নীলাশা জানলো ও তোমাকে পছন্দ করে। আর যে ছেলেটা নিজে থেকে এত বড় স্যাক্রিফাইস করতে পারে, সে ছেলেটা ওর মতো একটা জেদি মেয়ের লাইফে আসলে তাকে ভালোবাসতে পারে, সেটাই শুধু চিন্তা করছে মেয়েটা। দুজনের শত্রু ছেলে, তারপর নীলাশার ওপর এত বড় একটা ত্যাগ স্বীকার করেছো। তাই এসব নিয়ে আমিও ভেবেছি, এমন ছেলে যদি আমার মেয়েকে ভালোবাসে তাহলে ঠিক কতটুকু ভালোবাসতে পারে সেটা আমিও ভাবছি। তোমার আব্বুর সাথে আমার পরিচয় তো অনেক আগের, কিন্তু উনি বিজনেস কাজে সবসময় ব্যস্ত থাকেন, তাই তেমন ওনার সাথে কথা বলার সুযোগ পাওয়া যায় না। কিন্তু আজকে ওনাকে কল করে বললাম বাসায় থাকতে, তাই উনি না করলেন না। আমার মেয়ের বিষয়টা বলতেই তোমার আব্বু বলল যে বিয়ে দেওয়ার মতো ছেলে একটা আছে, আর বাসায় এসে আমরা সবটা বললাম। তোমার আব্বু আম্মুকে সব শোনার পর তোমার আব্বু আম্মু এক প্রকার আমার মেয়েকে দেখেই পছন্দ করেছে। এখন তুমি যদি বিয়েতে না করো তাহলে আমি এত আশা নিয়ে এসেছি সেটা জলে যাবে। এখন তুমি কি বলো? ঈশান নীলাশার দিকে তাকিয়ে রইল। মেয়েটা এই মুহূর্তে লজ্জা আর শঙ্কা নিয়ে মাথা নিচু করে আছে। ভদ্রমহিলার চোখে পানি টলমল করছে, মাথায় ঘোমটা দেওয়া। এতদিন জেমস টি শার্ট, টপস এগুলোই দেখেছে, কিন্তু আজকে এমন বউ সাজে দেখে মনে হচ্ছে একদম বাঙালি মেয়ে। তারপরও ঈশানের বিশ্বাস হচ্ছে না যে এই মেয়েটা এতটা পাল্টে গেছে। তাহলে কি সত্যিই পাল্টে গেছে, নাকি ভেস ধরেছে কে জানে। অনেকেই আছে নিজেকে ভালো সাজানোর জন্য আর নিজেকে সহজ সরল আর সবার সামনে ভালোভাবে উপস্থাপন করার জন্য এরকম করে নাটকের চরিত্রের মতো একটা সুন্দর ক্যারেক্টার রোল করার জন্য সেজেগুজে এসে বসে, তেমনটা নয় তো। কিন্তু আমি আপনাদের কথা বিশ্বাস করব কি করে আঙ্কেল? আমি যে ওনাকে সুযোগ দিব সেজন্য উনি কি পারবে নিজেকে পরিবর্তন করতে? পারবে না। উনি যেমন মেয়ে আমার ঠিক তেমন মেয়ে পছন্দ না। অহংকারী, বদরাগী আর বদমেজাজি, আর সবসময় নিজেকে বড় বলে দাবি করে বেড়ানো একটা মেয়ে। নিজেকে বড় দাবি করাতে সবাই পারে, সেটা কিন্তু কে কত বড় সেটা তো ওপরালাই ভালো বলতে পারে। মানুষের কাছে বড় হয়ে কী লাভ বলেন? সেই জন্য আমি ওনার জায়গাটা ছেড়ে দিয়েছিলাম। উনি কলেজে সবার সামনে বড় হয়েছে, আমি ছোট হয়ে গেছি, ব্যাস সব কিছু তো শেষ। তাহলে আবার আমি বুঝতে পারছি তুমি রাগের মাথায় এসব বলছো, তবে আমি একটা অনুরোধ করছি। আমার মা মরা মেয়েকে তুমি অন্তত একটা সুযোগ দাও। তুমি নিজের মতো করে মেয়েটাকে গুছিয়ে নিও। তুমি যেহেতু ওকে এইটুকু শিক্ষা দিতে পেরেছ, সবসময় জেদ ধরে জিতে যায় না। কিছু সময় ও যেমন জিতে গিয়েও খুশি হতে পারলো না, কিন্তু তুমি ঠকে হেরে গিয়েও অনেক আনন্দ পেয়েছো। আর মেয়ে মানুষ তো একটু বুদ্ধি শুদ্ধি কম, ছোটোবেলা থেকে মায়ের আদর পায়নি। তোমার পরিবারে আসলে দেখবে অনেক ভালো থাকবে আমার মেয়েটা। ঈশান, আমি কথা দিচ্ছি, আমি আজকের পর থেকে তুমি যা বলবে সেটাই শুনবো। আসলে কি বলো তো, ওই সময় রাগের মাথায় কী থেকে কী করেছি জানি না, তবে তোমাকে ছোট করার জন্য অনেক বাজে কাজ করেছি। সব কিছু ভুলে গিয়ে অন্তত এবারের মতো একটা সুযোগ দাও আমাকে। দেখো, যেখানে একটা সুযোগ দিয়ে আমাকে সবার সামনে টপার বানাতে পেরেছো, সেখানে আরেকটা সুযোগ দিলে তোমার লাইফে চলে আসার জন্য আমি সেটাও পারবো। আমি চেষ্টা করব তোমার কাছ থেকে মানুষের সাথে কিভাবে মিশতে হয়, কিভাবে ভালো ব্যবহার করতে হয় সবটা আয়ত্ত করতে। এত বড় লোকের ছেলে হওয়ার পরও যে তুমি এরকম অহংকার ধরে রাখোনি, সেটা দেখে আমার অবাক লাগছিল। আমি চাই তোমাকে ভালোবাসতে। দেখো, আন্টি আঙ্কেল আমাকে পছন্দ হয়েছে, এখন যদি তুমি অমত করো আর চলে যেতে বলো তাহলে আমার খারাপ লাগবে। আমি এসব কিছু শেষ চাই। আমি চাই আমাদের মাঝে একটা বন্ধুত্বের মতো সম্পর্ক গড়ে উঠুক, আর সেই বন্ধুত্ব থেকে ভালোবাসা রূপান্তরিত হোক।
আব্বু আম্মুর সামনে নীলাশার কথাগুলো বলল মাথা নিচু করে। মেয়েটার শেষ কথাগুলো বলে চোখের পানি মুছে নিল। আম্মু এসে ঈশানকে অনেকক্ষণ বোঝালো। আব্বু অনেক কথাই বলল। শেষে ঈশান আব্বু আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিন্তু এমন একটা কাজ আমার যে করেছে তার সাথে মানিয়ে নেওয়া কি এত সহজ? তার জন্য তুমি সব সময় নাও, যতদিন লাগে সময় নাও। তারপর দুজনে একসাথে থাকো। আর দুইজন তো দুই বিপরীত দিকের মানুষ। তারপর মেয়ে তো বলেছে সব কিছু সহ্য নেওয়ার চেষ্টা করবে। তুমি নিজে থেকে না হয় ওকে একটা সুযোগ দাও। আর হাজব্যান্ড হিসাবে স্ত্রী ভুল করে ধরিয়ে দেওয়াটাই একজন পুরুষের দায়িত্ব, কর্তব্য। তুমি না হয় সেটুকু পালন করো। ঈশান কি বলবে জানে না, তবে কিছু একটা ভেবে ছেলেটা ধপ করে গিয়ে নীলাশার সামনাসামনি একটা জায়গায় বসে পড়ল। তারপর আব্বু আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমি জানি না কি বলবো, তবে তোমরা যদি মতামত দাও কিংবা তোমাদের যদি এতই পছন্দ থাকে তাহলে আমি আর বারণ করব না। তবে আমার বিয়েতে আপুকে থাকতে হবে। আমার পুরো আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল সবাইকেই থাকতে হবে। ঈশান বিয়ের জন্য রাজি হতেই সবাই হেসে ফেলল আর নীলাশার লজ্জায় মাথা নিচু করে ফেলল। ঈশানের আব্বু বুঝতে পারল ছেলে তার বোনকে ছাড়া ও বিয়ে করবে না, তাই বলল, দুইটা মাত্র ছেলে, তাদের বিয়েতে আয়োজন না করলে হয়? মেয়ের বিয়েতে যতটুকু করেছি ততটুকু না করলেও তার থেকে কিছুটা তো করতে হবে। আমি তোমাদের বলিনি ঢাকঢোল পিটিয়ে সারা শহরে জানাতে? তবে আমার বোন যেন আমার সামনে থাকে, সামনে থেকে যেন ভাইয়ের বিয়ে দেখতে পারে। ছোট ভাই হয়ে বড় ভাইয়ের আগে বিয়ে করছিস, লজ্জা লাগে না তোর? তারপর আবার বিয়ের কথা সবার সামনে বলছিস। ঈশান চুপ করে গেল। তারপর ঠিক হলো আজকে সন্ধ্যাতেই বিয়ে হবে আর নীলাশার কথাতেই সেটাই করা হলো। ঈশানের বন্ধুরা আসলো, নীলাশার বান্ধবীরাও আসলো, আর কাছের গৃহীত কিছু আত্মীয় স্বজন। সব মিলিয়ে ঘরোয়াভাবেই বিয়েটা সম্পন্ন হলে সবার সাথে কথা বলা শেষে সবাই চলে গেল। নীলাশা ভাবতেও পারেনি এতদিন যাকে শত্রু ভেবেছে সেই ছেলেটাকেই একটা সময় অনুভূতির কারণে তার কাছে আসতে হবে আর তাকে বিয়ে করার মতো সিদ্ধান্ত নেবে। আজ সকাল অবধিও মেয়েটা কল্পনাও করেনি ঈশান বিয়ের জন্য এত সহজে রাজি হবে। আব্বু আম্মুর কথা যে ঈশান অক্ষরে অক্ষরে পালন করে নীলাশা সেটা খুব ভালো করে বুঝতে পারল। আর বিয়ের পর থেকে নীলাশা দেখেছে ছেলেটা কতটা হাসি খুশি, সবার সাথে বেশ হাসি মুখে কথা বলছিল। তারপর ঠিক হলো দুই ছেলের একসাথেই বিয়ের রিসেপশনের অনুষ্ঠানটা একসাথেই করবে। সেজন্য বিয়ের বাকি অংশ বাঁধিয়ে রাখা হলো। আপু বিয়ের আগে তার মেয়েকে ফোন করে জানালো ঈশান অনেক রিকোয়েস্ট করলো আপুকে মন খারাপ না করতে। আর ভাইয়ের বউ দেখে বোনের যে পছন্দ হয়েছে ঈশান সেটা খুব ভালো করে বুঝতে পারল। বিয়ের পর নীলাশা ভেবেছিল ঈশান খুব সহজে ওকে মেনে নেবে আর খুব তাড়াতাড়ি ওদের সংসার শুরু হবে, কিন্তু সে ঘুরে বালি। ঈশান রাতের রুমে গিয়ে ওর সাথে কোনো কথাই বলল না, এক সাইডে শুয়ে পড়েছিল। নীলাশা নিজের করা কাজের জন্য অনেক বেশি ভয় লাগছিল যদি ছেলেটাকে কিছু বলে আর সিন ক্রিয়েট করে, কারণ সেই দিন কলেজে যখন অমন একটা নাটক ধরা পড়ল তখন অনেক রাগী কণ্ঠে কথা বলেছিল ঈশান। যে ছেলে আর সময়ে নরম আবার সেই ছেলেই সময়ে গরম, তাই সিনক্রেট করতেই পারে। বিষয়টা ভেবে ঈশান কিছু বলার মতো সাহস পায়নি নীলাশার। পরদিন সকালে ঘুম ভাঙলে ঈশান দেখেছিল নীলাশা এখনও ঘুমোচ্ছে, ওর গায়ের উপর হাত পা তুলে দিয়ে। বিয়ের পর পুরো একটা মাস ঈশান নীলাশার সাথে তেমন ভালোভাবে কথা বলেনি। যতবার মেয়েটার নিজ থেকে কথা বলার চেষ্টা করেছে ততবার ঈশান এড়িয়ে গেছে আর বলেছে ব্যবহারটা ঠিক করতে আর অহংকার হিংসা এগুলো দূরে রাখতে, সবার সাথে মেলামেশা করতে, আব্বুর সাথে কথা বলতে, সবার সাথে যেন খুব সহজে মিশে যেতে পারে সেই গুণটা তৈরি করতে। নীলাশা এরই মাঝে কলেজে গিয়েছিল আর যাদের সাথে অন্যায় করেছিল সবাইকে সরি বলেছে। দিন শেষে নীলাশা বুঝতে পেরেছে ঈশান চায় সবার সাথে মিলেমিশে আর একসাথে থাকতে। কলেজে গিয়ে এরপর যখন দুজনে জানালো দুজনের বিয়ে হয়েছে সবাই অনেক অবাক হয়েছিল সেদিন, কারণ কলেজের বাইরে যদি কেউ দুজনকে একসাথে দেখে তাহলে বাজে কিছু ভাবতে পারে। আর এক মাসের মাথায় সেদিন যখন দুজনের অনুষ্ঠানে শেষ হলো, দুই ছেলের বিয়ের অনুষ্ঠানটা একসাথেই শেষ হলো, তখন ঈশান নীলাশাকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে শুরু করে আত্মীয় স্বজনদের অনেকের বাসা থেকে ঘুরে আসলো।
এরই মাঝে বিয়ের পর থেকে নীলাশা অনেকবার কান্নাকাটি পর্যন্ত করেছে মেয়েটার সাথে ঈশান ঠিকমতো কথা বলে না দেখে। শেষে যেদিন নীলাশা কান্নাকাটি করছিল, ঈশান তখন মেয়েটাকে আলতো করে বুকের সাথে জড়িয়ে নিতেই মেয়েটা ওর বুকের মধ্যে মুখ বুজে দিয়ে ফুপিয়ে কেঁদে বলেছিল ওকে নিজের থেকেও বেশি ভালোবাসে। ঈশান জানে না ওকে ভালোবাসে কিনা কিংবা কতটুকু ভালোবাসে, তবে নীলাশা এই বাসায় আসার পর থেকেই দেখতে পাচ্ছে আম্মু আর ভাবির সাথে মিশে গেছে। ভাবি নতুন মানুষ, তারপরও বোনের মতো তার সাথে মিশে গেছে। সকালবেলা উঠে রান্না করতে আরম্ভ করবে, আবার দুপুরে কখন ছেলেটা বাড়ি আসবে সেজন্য খাবার নিয়ে বসে থাকবে, আবার সন্ধ্যাতে ওকে ফোন করে জিজ্ঞেস করবে কখন আসবে। ঈশান যখন জিজ্ঞেস করে যে ওর জন্য কিছু লাগবে কি না, তখন নীলাশা বলেছে, না, আমার জান পাখিটা ঠিকঠাক মতো বাসায় চলে আসলেই হবে। কি ব্যাপার, এত ভালোবাসে কেন? তুমি তো ভালোবাসো না, সেই জন্য আমি একটু নিজে থেকেই চেষ্টা করি। প্রতিদিনের মতো আজও ঈশান সন্ধ্যাতে বাসায় আসলো। মেয়েটাও দৌড়ে ওর পিছন পিছন রুমে আসলো। তারপর একটা টাওয়াল এগিয়ে দিলে ঈশান মেয়েটার দিকে এগিয়ে আসলো। নীলাশা ভাবলো ঈশান রেগে আছে, কিছু বলতে যাবে তার আগেই ঈশান ওর কোমর জড়িয়ে ধরে দু হাতে নিজের সাথে মেশালো। তারপর মেয়েটার গালের পাশে লেগে থাকা চুলগুলো কানের পাশে গুজে দিতেই নীলাশা মুচকি হাসলো। ঈশানের গালে কপালের ঘামটা নিজের শাড়ির আঁচল দিয়ে মুছিয়ে দিতেই ছেলেটা ওর কপালের সাথে ঠোঁট দিয়ে গাঢ় করে একটা চুমু খেয়ে মেয়েটা চোখ বন্ধ করে নিল। দু হাতে ঈশানের শার্টের কলারটা আঁকড়ে ধরতেই ছেলেটা ওর গালে একটা চুমু খেয়ে কানের লতিতে আলতো করে চুমু দিয়ে গলায় ঘাড়ে নাক ডোবালো আর গলায় নাক ঘষে বলতে লাগলো, আমার সারাদিনের ক্লান্তি কেটে যায় যখন দেখি এই মানুষটা আমাকে ভালোবাসে। যাকে আমি চিনতাম সে মেয়েটা তুমি নাও। এখন নতুন করে সে নিজেকে সাজিয়ে গুছিয়ে নিয়েছে, নিজেকে সবার সাথে মিশিয়ে নিয়েছে। সেই মেয়েটাকে আমি ভালোবাসি। নীলাশা আলতো করে চোখ জোড়া খুলে ও ঠোঁটের সাথে আলতো করে ঠোঁট ছোঁয়ালো। ঈশানও রেসপন্স করতে লাগলো। ভালো থাকুক ভালোবাসা। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।